ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3 কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার 2 অর্থাৎ পি ব্লক মৌলসমূহের থিওরি প্লাস কনসেপ্ট প্লাস পিওয়াইকিউ সম্পূর্ণ অ্যানালাইসিস করব। দেখো, এই চ্যাপ্টারে মূলত আমরা পর্যায় সারণীর 4টা গ্রুপ সম্পর্কে পড়ব। 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ আর 18 নম্বর গ্রুপ। এই 3টা গ্রুপ নিয়ে আমাদের পি ব্লক রেডি বা তৈরি, ঠিক আছে। তো ফার্স্ট 15 নম্বর শ্রেণীর মৌলসমূহ সম্পর্কে আমরা জেনে নিই। তো 15 নম্বর শ্রেণীর মৌলগুলি কি কি না, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। এগুলো হচ্ছে আমাদের 15 নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলো তোমরা পর্যায় সারণীতে পড়েছো, তাই না? এরপরে নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে অধাতু, ঠিক আছে, মনে থাকবে। তো নাইট্রোজেন আর ফসফরাস কি অধাতু হয়। আর আর্সেনিক আর অ্যান্টিমনি হচ্ছে ধাতু কল্প হয়। আর বিসমাথ আর মস্কোভিয়াম হয় আদর্শ ধাতু, মানে আদর্শ যেমন ছেলে হয়, সিমিলার ওয়েতে আদর্শ ধাতু এরা হয়, বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম। তো এই রিলেটেড প্রশ্ন দেখো, নিচের কোন মৌলটি হলো অধাতু? তাহলে এটা আমরা তো এখনই জানলাম, পারবে তো? এটা হবে নাইট্রোজেন। এই জায়গায় যদি ফসফরাস থাকতো তাহলে অ্যান্সার কী দিতে? ফসফরাস দিতে, তাই না? এবার যদি তোমাকে বলতো যে এই সমস্ত মৌলগুলির মধ্যে কোনটা ধাতু কল্প, তাহলে আর্সেনিক আর অ্যান্টিমনি এই দুটোই আমাদের কিন্তু ধাতু কল্প হয়ে যেত। আর যদি বলতো আদর্শ ধাতু তাহলে বিসমাথ দিতে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে নাইট্রোজেন, অর্থাৎ সি নাম্বার অপশন রাইট। এরপরে উদ্ভিদ এবং প্রাণীর অপরিহার্য উপাদান হচ্ছে আমাদের ফসফরাস বা সংকেতে যেটাকে আমরা পি লিখি। আর মস্কোভিয়াম হচ্ছে একটা সংশ্লেষিত তেজস্ক্রিয় মৌল। তো দেখো, এই মস্কোভিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা অনেক সময় পরীক্ষায় দেয়, তো ভালো করে দেখবে, ঠিক আছে। কি RN 5F14 6D10 7S2 7P3, এটা হচ্ছে আমাদের মস্কোভিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো দেখো, এই রিলেটেড প্রশ্ন, মস্কোভিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো, তাহলে কি হবে? RN 5F14 6D10 7S2 7P3, তাই তো? তাহলে আমাদের কিন্তু এ নাম্বার অপশানটাই রাইট হচ্ছে। এক্ষেত্রে বি নাম্বার অপশান হবে না, কারণ এখানে SN1 বলেছে, আবার 9D কি বলছে 6D9, তো এটা হবে না। এখানে তো ক্রেপ্টন বলেছে, এটা একদমই হবে না। এখানে আবার অর্গান, তাহলে এটাও হবে না। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশান। ওকে, এ নাম্বার অপশান রাইট। এবার দেখো, ইলেকট্রন বিন্যাস যদি আমি বলি 15 নম্বর শ্রেণীর ইলেকট্রন বিন্যাস কী হয় বলো তো? লাস্ট কক্ষের বা যোজন কক্ষের ইলেকট্রন বলে। তো এক্ষেত্রে হয় NS2 NP3, মনে থাকবে NS2 NP3, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এবার পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ। এবার যখনই আমরা শ্রেণী বরাবর কি হব, উপর দিক থেকে নিচের দিকে অগ্রসর হব, অর্থাৎ এটা যদি আমাদের শ্রেণী হয় তাহলে আমরা এভাবে নামি, তাই তো? অ্যারো নিচের দিকে যদি নামি, তাহলে সমযোজী আর আয়নীয় ব্যাসার্ধ কী হবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থায় বৃদ্ধি পাবে। আর নাইট্রোজেন থেকে ফসফরাস পর্যন্ত সমযোজী ব্যাসার্ধ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়। তবে আর্সেনিক থেকে যে বিসমাথ রয়েছে সেই পর্যন্ত সমযোজী ব্যাসার্ধ খুব কম পরিমাণে, অর্থাৎ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এরপর আয়নায়ন এনথালপি। এবার শ্রেণী বরাবর যখন তুমি নিচের দিকে অগ্রসর হবে, শ্রেণী বরাবর নিচের দিকে অগ্রসর হলে পরমাণুর আকার কি হয়? ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এবার পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তাহলে মনে রেখো আয়নায়ন এনথালপির মান কিন্তু কম হবে। এক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আকার যদি বেশি হয় তাহলে আয়নায়ন এনথালপি কী হবে? কম হবে। আকার যদি কম হয় তাহলে আয়নায়ন এনথালপির মান কী হবে? বেশি হবে। এবার 15 নম্বর শ্রেণীর মৌলগুলির কক্ষগুলো অর্ধপূর্ণ সুস্থিত, অর্থাৎ হাফ ফিল্ড, অর্ধপূর্ণ সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য আর আকার ছোট হওয়ার জন্য আয়নায়ন এনথালপির মান একই পর্যায়ের যে 14 নম্বর শ্রেণী রয়েছে সেই মৌলগুলির থেকে কি হয়? অনেক বেশি হয়। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে ছোট আকার হওয়া, আর হচ্ছে অর্ধপূর্ণ সুস্থিত ইলেকট্রন বিন্যাস, যেটাকে আমরা বলছি হাফ ফিল্ড। ওকে, এরপরে জারণ অবস্থা এবং রাসায়নিক সক্রিয়তার প্রবণতা। এবার আমরা যদি বলি 15 নম্বর শ্রেণীর মৌলগুলির সাধারণ জারণ অবস্থা কি হয়? 3টা হয়, মনে রেখো, -3 +3 আর হচ্ছে +5, -3 +3 আর হচ্ছে +5, এই 3টা কিন্তু হয়। ওকে, এবার শ্রেণী নিচের দিকে যদি অগ্রসর হওয়া যায় তাহলে -3 জারণ অবস্থা দেখানোর প্রবণতা হ্রাস পায়। কারণ কি? কারণ এক্ষেত্রে সেম ওই একই কনসেপ্ট, যে পরমাণুর আকার আর ধাতব ধর্ম উভয়ই কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। এবার বস্তুতে এই গ্রুপের শেষ সদস্য বিসমাথ যেটা রয়েছে সেটার -3 জারণ অবস্থার কোনো যোগ তৈরি করে না। আর +5 জারণ অবস্থার স্থায়িত্বতা
শ্রেণী বরাবর নিচের দিকে অগ্রসর হলে হ্রাস পেয়ে যায়। এরপরে নাইট্রোজেন আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করলে নাইট্রোজেন +5 জারণ অবস্থা ছাড়াও আরও 3টা এক্সট্রা জারণ অবস্থা দেখায়, +1, +2 আর হচ্ছে +4। তাহলে মনে থাকবে তো, নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যদি যৌগ গঠন করে +5 ছাড়া +1, +2, +4 জারণ অবস্থা দেখাবে। এবার নাইট্রোজেনের ব্যতিক্রমী ধর্মাবলী। নাইট্রোজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, আয়নন এনথালপির মানও খুব বেশি বা উচ্চ এবং ডি কক্ষকের অনুপস্থিতির জন্য এটি এই শ্রেণীর অন্যান্য সদস্যদের থেকে আলাদা। তাহলে কন্ডিশনগুলো মনে রেখো। কি প্রথমত এর আকারটা ছোট, তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, আয়নন এনথালপির মানও বেশি, ডি কক্ষকের অনুপস্থিতি। এই জন্য এরা 15 নম্বর গ্রুপে যে অন্যান্য মৌল রয়েছে তাদের থেকে আলাদা। এবার নাইট্রোজেন অপর একটি নাইট্রোজেনের সাথে এবং বেশি তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন ও ছোট আকার বিশিষ্ট অন্যান্য পরমাণু যেমন কার্বন, অক্সিজেনের সাথে পিপাই একাধিক বন্ধন গঠন করতে পারে। তাহলে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কি থাকে? ত্রিবন্ধন থাকে। এবার একটা ত্রিবন্ধনের মধ্যে কি থাকে? একটা সিগমা থাকে আর দুটো পাই থাকে। যদি এটা ট্রিপল বন্ড হয়, ত্রিবন্ধন যেটা, তার মধ্যে একটা মনে রাখবে সবসময় সিগমা বন্ড হবে আর দুটো কি হবে না পাই বন্ড হবে, মনে থাকবে। গঠনের মাধ্যমে নাইট্রোজেন কি হয়? দ্বিপরমাণুক অনুরূপে থাকে। এবার অপর দিকে যে ফসফরাস রয়েছে, আর্সেনিক রয়েছে, অ্যান্টিমনি নিজেদের মধ্যে কিভাবে বন্ড করে থাকে না পিপাই, তারপর এএস এবং এসবি এক বন্ধন গঠন করে, যেখানে বিসমাথ মৌলিক অবস্থায় ধাতব বন্ধন গঠন করে। এবার তবে এন বন্ড এন অর্থাৎ নাইট্রোজেন বন্ধন দৈর্ঘ্য অনেক ছোট হওয়ার জন্য নাইট্রোজেন পরমাণু 2 এর মধ্যেই উপস্থিত অব্যবহৃত ইলেকট্রনগুলোর মধ্যে আন্ত ইলেকট্রনীয় বিকর্ষণ বল অনেক বেশি হয়। তো ফলে এক্ষেত্রে কী হবে বলো তো? নাইট্রোজেন এক বন্ধনটি ফসফরাস এক বন্ধন থেকে দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে নাইট্রোজেনের যে ক্যাটিনেশন ধর্ম খুবই কম হবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ধরো 15 নম্বর গ্রুপের 4টা মৌল দিয়ে দিল, বললো যে ধরো নাইট্রোজেন দিয়েছে, ফসফরাস দিয়েছে, আর্সেনিক, অ্যান্টিমনি, এই 4টার মধ্যে কার ক্যাটিনেশন ধর্ম সবথেকে খুবই কম বা কম? তাহলে তোমরা নাইট্রোজেন রাইট করবে। ঠিক আছে। তো প্রদত্ত কোন ফ্লোরাইড যৌগটি অস্তিত্বহীন? কি বলেছে? এ নাম্বারে NF5, PF5, ASF5 আর হচ্ছে SbF5। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর কী হবে বলো তো? NF5 এটাই হবে। আচ্ছা, NF5 এর অস্তিত্বহীন হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের যে N যোগ্যতা রয়েছে, যোজ্যতা কক্ষে ডি অরবিটাল কিন্তু থাকে না, তাই তো? ডি অরবিটাল না থাকার কারণে এটা পঞ্চফ্লোরাইড গঠন করতে পারবে না। এবার পেন্টাফ্লোরাইড যেমন PF5, ASF5, SbF5 গঠিত হতে পারে কারণ এদের যোজ্যতা কক্ষে ডি অরবিটাল আছে। এই যে 3টা মৌল রয়েছে এদের যোজ্যতা কক্ষে ডি অরবিটাল রয়েছে, কিন্তু একমাত্র নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল নেই, সেজন্য সে এই যৌগটা অর্থাৎ NF5 তৈরি করতে পারবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এই নাম্বার অপশন রাইট। এবার জটিল যৌগ অর্থাৎ P ব্র্যাকেটে হচ্ছে C2H3 হোল থ্রাইস এবং AsC6H5 হোল থ্রাইস যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন মনে রাখবে যে ফসফরাস আর আর্সেনিক কিন্তু সন্ধিগত ধাতুর সাথে কি করে? ডিপাই বন্ধন গঠন করে। তাহলে কি বন্ধন? ডিপাই বন্ধন গঠন করে। এরপর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। 15 নাম্বার শ্রেণীর মৌলগুলো EH3 ধরনের হাইড্রাইড গঠন করে, যেখানে ই বলতে কি? ই হলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর হচ্ছে বিসমাথ। ওকে, বন্ধন বিয়োজন শক্তির মান থেকে দেখা যায় যে হাইড্রাইডগুলির স্থায়িত্ব NH3 থেকে BiH3 পর্যন্ত হ্রাস পায়। তাই এই হাইড্রাইডগুলোর বিজারণ ধর্ম কি হয়? বেড়ে যায় বা বৃদ্ধি পায়। অ্যামোনিয়া হলো দুর্বল বিজারক দ্রব্য, যেখানে হাইড্রাইডগুলির মধ্যে BiH3 হলো শক্তিশালী বিজারক দ্রব্য। তাহলে অ্যামোনিয়া কি? দুর্বল বিজারক, আর BiH3 হচ্ছে সবথেকে বেশি শক্তিশালী বিজারক দ্রব্য। এবার ক্ষার ধর্মের অধক্রম যদি বলো তাহলে অ্যামোনিয়া সবথেকে বেশি, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে। অ্যামোনিয়া সবথেকে বেশি, তারপর PH3, তারপর ASH3, SbH3, BiH3। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটাই, তো ভালো করে দেবে, সিকোয়েন্স দিতেই পারে পরীক্ষায়, তাহলে এটা ভালো করে দেখবে। এবার নাইট্রোজেনের ছোট আকার আর উচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য অ্যামোনিয়া কঠিন অবস্থায় পাশাপাশি তরল অবস্থাতেও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই কারণে এর স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক বেশি হয়।
কেন? কারণ দেখো কঠিন অবস্থার পাশাপাশি তরল অবস্থার ক্ষেত্রেও এই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে, সেজন্য এর স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কও কিন্তু বেশি হচ্ছে। এই রিলেটেড প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটির ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি? এটা দেখো এইচএস 2019 এসেছিল। অ্যামোনিয়া না PH3 না ASH3 না BiH3? তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কিন্তু NH3 হবে। এবার কারণ তো আমরা ডিসকাস করলামই, তাও আরেকবার বলে দিচ্ছি। দেখো, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এটি ইলেকট্রন জোড় সহজেই দান করতে পারে, যা একে শক্তিশালী ক্ষার হিসেবে তৈরি করে। এবার অন্যদিকে যে রয়েছে PH3, তারপর AS3, অর্থাৎ এই তিনটার কথা বলছি, PH3, ASH3, BiH3, ঠিক আছে। এতে কেন্দ্রীয় পরমাণু আকার অর্থাৎ নাইট্রোজেন এর চেয়ে কী হয়, বড় হয়। মনে থাকবে, নাইট্রোজেনের থেকে বড় হয়, যার কারণে ইলেকট্রন জোড়া দান করা ততটা সহজ হয় না। সেজন্যই এদের মানে ক্ষারকীয়তা অ্যামোনিয়ার চেয়ে কম হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এ নাম্বার অপশন রাইট। প্রদত্ত কোনটি একটি সুস্থিত হাইড্রাইড? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কিন্তু অ্যামোনিয়া হবে। অ্যামোনিয়া একটা সুস্থিত হাইড্রাইড হবে। এটি পর্যায় সারণীর 15তম গ্রুপের হাইড্রাইডগুলির মধ্যে সবচেয়ে স্থিতিশীল। এর কারণ কি? এর কারণ হচ্ছে নাইট্রোজেনের উচ্চ তড়িৎ ঋণাত্মকতা আর ছোট আকারের কারণেই এটি হাইড্রোজেন পরমাণুর সাথে শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে। এর ফলে এটি সহজেই ভেঙে যায় না। এরপর অপরদিকে যেমন ফসফিন রয়েছে, অর্থাৎ PH3, আর্সেনিক হাইড্রাইড অর্থাৎ ASH3, অ্যান্টিমনি হাইড্রাইড কম সুস্থিত। কারণ ফসফরাস, আর্সেনিক এবং অ্যান্টিমনি এর তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের তুলনায় কম এবং তাদের আকারও বড়। ফলে এই হাইড্রাইডগুলিতে হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন দুর্বল থাকবে, তারা সহজেই ভেঙে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট। এরপর অক্সিজেনের সাথে বিক্রিয়া। তো এই সব মৌলগুলো দুই ধরনের অক্সাইড গঠন করে থাকে, যথা E2O3 এবং E2O5। উচ্চ জারণ স্তরের মৌলের অক্সাইড নিম্ন জারণ স্তরের অক্সাইড থেকে বেশি আম্লিক হয়। এবার এক্ষেত্রে নাইট্রোজেন আর ফসফরাস E2O3 ধরনের অক্সাইড কি হয়, বিশুদ্ধ আম্লিক হয়। মনে রেখো, তাহলে নাইট্রোজেন আর ফসফরাস যেটা E2O3 এই ধরনের অক্সাইডগুলি বিশুদ্ধ আম্লিক হবে, আর আর্সেনিক আর অ্যান্টিমনির অক্সাইড হবে উভধর্মী, আর বিসমাথের অক্সাইড হবে ক্ষারীয়। এই তিনটা কন্ডিশন মনে রেখো। এরপরে হ্যালোজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এই মৌলগুলো দুই ধরনের হ্যালাইড গঠন করবে, EX3 আর হচ্ছে EX5। নাইট্রোজেনের যোজন কক্ষে ডি কক্ষকের অনুপস্থিতির জন্যই এটি পেন্টা হ্যালাইড গঠন করতে পারে না। ট্রাই হ্যালাইডের তুলনায় পেন্টা হ্যালাইডগুলি কী হয়, অধিক সমযোজী। এর কারণ হলো পেন্টা হ্যালাইডে মৌলগুলি +5 জারণ স্তরে থাকে, যেখানে ট্রাই হ্যালাইডে +3 জারণ স্তর বর্তমান। এই রিলেটেড কোশ্চেন, নাইট্রোজেনের অক্সাইডগুলির মধ্যে প্রদত্ত কোনটি নাইট্রাস অ্যাসিডের আনহাইড্রাইড? দেখো, এক্ষেত্রে অপশনগুলোতে বলেছে এ নাম্বারে NO তো হবে না, বিতে N2O3 বলেছে, এটাই হবে। N2O4 হবে না, কারণ O4 বলেছে, O5 বলেছে, তাহলে এটাও কাটা NO। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কিন্তু বি নাম্বার অপশান। কারণ দেখো, এক্ষেত্রে যদি আমরা বলি 2 আর 3, N2O3, তাই তো, এটাই হচ্ছে একটা মানে নাইট্রোজেন অ্যাসিডের আনহাইড্রাইড। তাহলে সঠিক উত্তর আমাদের কি হলো, বি নাম্বার অপশান রাইট। এবার ডাইনাইট্রোজেন কেমন হয়? ডাইনাইট্রোজেনের প্রকৃতি বা কালার কি হয়, বর্ণহীন হয়, এর কোনো সেন্ট বা গন্ধ থাকে না, গন্ধহীন, টেস্টও থাকে না, অর্থাৎ স্বাদহীন, অবিষাক্ত একটা গ্যাস। এবার নাইট্রোজেন পরমাণু দুটো সুস্থিত সমস্থানিক আইসোটোপ, যেটা কি 14 নাইট্রোজেন আর হচ্ছে 15 নাইট্রোজেন। জলে এর দ্রাব্যতা 273 কেলভিন এবং একবার চাপে 1 লিটার জলে খুবই কম হয়, আর হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিন্তু খুব কম হয়। এবার রসায়নগারে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এর জলীয় দ্রবণের সাথে যখন আমরা সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়া ঘটাবো, তখন কিন্তু আমরা ডাইনাইট্রোজেন পেয়ে যাব। তো দেখো, এক্ষেত্রে NH4Cl এটা কি আর্দ্র অবস্থায়, আর NaNO3 বলতে আমাদের সোডিয়াম নাইট্রেট। তাহলে কি উৎপন্ন হচ্ছে, ডাইনাইট্রোজেন অর্থাৎ N2, তার সাথে 2 অণু জল আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা আমাদের তৈরি হচ্ছে। এরপর যদি আমরা অ্যামোনিয়াম ডাইক্রোমেটের তাপীয় বিয়োজন ঘটাই, তাহলে কিন্তু আমরা ডাইনাইট্রোজেন অর্থাৎ N2, 4 অণু জল আর হচ্ছে Cr2O3 পেয়ে যাব। তাহলে এটাকে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, NH4/Cr2O7। এখানে যখনই হিট বা তাপ দিচ্ছি, তখন N2, 4 অণু জল আর Cr2O7 তৈরি হচ্ছে। নেক্সট প্রশ্ন, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তো গাঢ় নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3 এর সঙ্গে আমরা কারই ঘটাচ্ছি, আয়োডিন, এর
বিক্রিয়া ঘটালে মনে রাখবে আয়োডিক অ্যাসিড অর্থাৎ HiO3 উৎপন্ন হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কী হবে? ডি নাম্বার অপশন অর্থাৎ HOiO3। এবার দেখো হাইড্রোজেন আয়োডাইডের যে কথা বলেছে, এটি একটি হাইড্রোইক অ্যাসিড যা আয়োডিন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তো গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া এটি উৎপন্ন হয় না। এবার নেক্সট বলেছে HOiO2, ঠিক আছে, এটি একটা কি মেটা আয়োডিক অ্যাসিড যা আয়োডিনের একটি জারণ অবস্থা। এটি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া উৎপন্ন হয় না। এবার HOI, এটি একটি হাইপো আয়োডাস অ্যাসিড যা আয়োডিন এবং জলের বিক্রিয়া উৎপন্ন হয়। এটিও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া উৎপন্ন হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর HOiO3। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া শুধুমাত্র আয়োডিক অ্যাসিডই তৈরি হয়। তাহলে সঠিক উত্তর আমাদের ডি নাম্বার অপশান রাইট। এবার নেক্সট প্রশ্ন, লাল ফসফরাস হলুদ ফসফরাস অপেক্ষা কম সক্রিয়র কারণ? এটির লাল রং, না এটি পলিমারাইজ, না এটির পারমাণবিকতা, না এটি শক্ত? এটা সংসদ নমুনার প্রশ্ন। তো দেখো এটা হবে পলিমারাইজড। লাল ফসফরাস আর হলুদ ফসফরাসের চেয়ে কম সক্রিয় কারণ কি? এটি পলিমারাইজড হয়, অর্থাৎ এটি একটি জটিল ত্রিমাত্রিক জালিকা কাঠামো তৈরি করে। আর এই কাঠামোটি সাদা ফসফরাসের তুলনায় অনেক বেশি স্থিতিশীল, যা এটিকে কম প্রতিক্রিয়াশীল করে তোলে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর বি নাম্বার অপশান, এটি পলিমারাইজড হবে। অ্যামোনিয়াম ডাইক্রোমেটে তাপ দিলে উৎপন্ন হয়, এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন। তো অ্যামোনিয়াম ডাইক্রোমেট আমরা একটু আগে করলাম। তো এক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, ডাইনাইট্রোজেন N2Cr2O3 আর হচ্ছে জল। দেখো এক্ষেত্রে উপরে আমি এটা রিয়াকশনটা করিয়ে দেখিয়ে দিয়েছি, তো অবশ্যই প্রথমের দিকে লক্ষ্য করবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কিন্তু বি নাম্বার অপশান রাইট। এরপর নেক্সট প্রদত্ত কোনটি টেট্রা অ্যাসিড? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পাইরোফসফরিক অ্যাসিড। এবার দেখো টেট্রা বেসিক অ্যাসিড, এটার মানে হলো সেই অ্যাসিড যার প্রতিটা অণুতে কি থাকবে? 4টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন থাকবে। এবার পাইরোফসফরিক অ্যাসিডের রাসায়নিক সূত্র কী হয় বলো তো? H4P2O7 এটা হয়, যা নির্দেশ করে যে এতে 4টা হাইড্রোজেন পরমাণু রয়েছে, হাইড্রোজেন আয়ন রয়েছে যা প্রতিস্থাপন করা যেতে পারে, তাই এটিকে টেট্রাবেসিক অ্যাসিড বলা হয়। তো সেই জন্য আমাদের সঠিক উত্তর কিন্তু পাইরোফসফরিক অ্যাসিড। এবার চক্রাকার মেটা ফসফরিক অ্যাসিডে পি বন্ড ও বন্ড পি বন্ধনের সংখ্যা কয়টি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 3টি। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিড গঠনে যেমন ফসফরাস পি পরমাণুগুলি অক্সিজেন ও পরমাণুর মাধ্যমে একটা চক্র তৈরি করে সংযুক্ত বা যুক্ত থাকে। তো প্রতিটা ফসফরাস পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে কি থাকে? পি ডাবল বন্ড ও করে অবস্থান করে, পি ডাবল বন্ড ও। আর দুটি অক্সিজেন পরমাণুর সাথে এক বন্ধন অর্থাৎ পি বন্ড ও বন্ড পি তৈরি করে। তাহলে এই একক বন্ধনগুলি চক্রের মধ্যে পি বন্ড ও বন্ড পি বন্ধন তৈরি করে। তো যেহেতু চক্রের 3টা ফসফরাস পরমাণু থাকে, সেই জন্য এক্ষেত্রে 3টি পি বন্ড ও বন্ড পি বন্ধন রয়েছে। তাহলে সঠিক উত্তর আমাদের কি আসলো? সি নাম্বার অপশান 3। সাদা ফসফরাস অর্থাৎ P4 এর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি আছে। কি আছে? যে 6টি পি বন্ড পি একক বন্ধন, না 4টা পি বন্ড পি একক বন্ধন, না 4টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, না 60 ডিগ্রি সম্পন্ন পি বন্ড পি কোণ। এটা দেখো WBJE 2018-তে এসেছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ACD, অর্থাৎ 6টি পি বন্ড পি বন্ধনও রয়েছে, তারপরে 4টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, আর 60 ডিগ্রি সম্পন্ন পি বন্ড পি কোণও রয়েছে। তাহলে সঠিক উত্তর আমাদের ACD, 3টে অপশান রাইট। প্রদত্ত কোন যৌগটি তাপীয় বিয়োজনে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে না? NH4NO2, NH4 না BaNa(N3) NH4 Cr2O7। এটা JEE Main 2018-তে এসেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে NH4 এটারই যদি আমরা তাপীয় বিয়োজন ঘটাই তাহলে কিন্তু নাইট্রোজেন গ্যাস তৈরি হবে না। বাকি বাদ এ নাম্বারে অপশনে অর্থাৎ NH4NO2 করলেও N2 গ্যাস রিলিজ হবে, BaN3 এর ক্ষেত্রেও হবে, আর NH4 Cr2O7 এর ক্ষেত্রেও এই 3টা কন্ডিশন হবে। কিন্তু আমরা যদি NH4 কে হিট দিই, গরম করি, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যামোনিয়া আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। দেখো বিক্রিয়াটা NH4 হিট দিলে এক্ষেত্রে অ্যামোনিয়া আর হচ্ছে সালফিউরিক H2SO4 উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর বি নাম্বার অপশান রাইট, বি নাম্বার রাইট। এরপর নেক্সট H4P2O7, H4P2O6 এবং H4P2O5 অণুগুলিতে ফসফরাসের জারণ অবস্থা যথাক্রমে। তো এক্ষেত্রে আমাদের জারণ অবস্থা বের করতে হবে। তো প্রথমে যেটা যৌগ রয়েছে অর্থাৎ H4P2
2O7 জারণ সংখ্যা বের করতে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এক্ষেত্রে আমরা কিসে বের করবো, ফসফরাসে বের করবো, তাই তো। দেখো এক্ষেত্রে 4টা হাইড্রোজেন রয়েছে, তাহলে 4 × 1 করলে কত হয় 4, তাই তো। প্লাস এখানে দুটো ফসফরাস আছে, এবার ফসফরাসে বের করতে বলছে, তাহলে ফসফরাসকে আমরা কি ধরে নেব, x ধরে নেব, তাহলে দুটো রয়েছে সেই জন্য 2x। এবারে প্লাস, এবার ভাবো যে 7 দুগুণে 14 হবে, কেন, কারণ অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় -2, তাহলে -2 গুণ এখানে কিন্তু 7 হবে। এবার সমান সমান এখানে তো কোনো আয়ন নেই, তাহলে সমান সমান 0 বসিয়ে দাও। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি পাচ্ছি আমরা, যে 4 + 2x 4 + 2x - 14 = 0, তাই তো, এটা পাচ্ছি। এবার এখান থেকে যদি আমরা 2x এর মান বের করি, তাহলে 2x সমান কত হবে, যে এক্ষেত্রে 2x = 10 হবে, কারণ 14 থেকে 4 চলে গেলে 10, তাহলে x এর মান আমরা কত পাচ্ছি +5, মনে রেখো। তাহলে ফার্স্ট যৌগটার কত পেলাম, +5 পেলাম। ওকে, এরপরে নেক্সট যেটা রয়েছে কি রয়েছে, H4P2O6। তো নেক্সটটাও করি, যে H4P2O6, তো এক্ষেত্রে সেম 4 + 2x মাইনাস এখানে কত হবে, 6 দুগুণে 12 হবে, সমান 0। এবার লক্ষ্য করো 4 থেকে 12 বিয়োগ করলে কত হবে 8, তাহলে 2x - 8 = 0, তাহলে x সমান কত পাচ্ছি আমরা 4, তাই তো, +4। তাহলে মনে রেখো প্রথমেরটা কত পেলাম, এটা পেলাম +5, এটা পেলাম হচ্ছে আমরা +4। এরপরে যেটা নেক্সট, অর্থাৎ কি রয়েছে আমাদের H4P2O5, এটা বের করব। তাহলে এই ক্ষেত্রে কত হবে, 4 হবে সেম, 2x মাইনাস 5 দুগুণে 10 = 0। তাহলে এই ক্ষেত্রে কত রয়েছে আমার 2x মাইনাস, এবার 10 থেকে 4 দিলে কত হবে আমাদের 6 = 0। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি x = +3। তাহলে প্রথমেরটা কত পেলাম, প্রথমেরটা পেলাম +5, তারপরেরটা +4, তারপরেরটা +3। তাহলে কি তিনটা পেলাম, তাই তো, +5, তারপরে পেলাম হচ্ছে +4, তারপরে লাস্ট যেটা রয়েছে +3। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে 5 4 5 4 3। তাহলে এ নাম্বার অপশনই মিলে যাচ্ছে, তাই তো, 5 4 3। তাহলে আমাদের সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট। এরপরে সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে ফসফরাস অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে কি উৎপন্ন, এক্ষেত্রে আমাদের দুটো অ্যাসিড, অর্থাৎ একটা অ্যাসিড ফসফরিক অ্যাসিড আর ধাতব সিলভার তৈরি হবে। এতে WBJEE 2021-এ এসেছিলো। তো দেখো এই রিয়াকশনটা আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে 2 অণু AgNO3 + H3PO3 আর জল দিলে এক্ষেত্রে আমাদের H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড আর 2 অণু সিলভার ধাতব সিলভার তৈরি হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু কি হচ্ছে বি আর সি। একটি সালফেট যৌগের তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায়, এটা দেখো JEEMN 2021-এ এসেছিল, HO3SOSO3H না হচ্ছে HO2SOSO2H না HO2SOSO2H না হচ্ছে HO3SOSO3H। এবার দেখো আমরা যদি সালফেট যৌগ যেটা রয়েছে সেটার বিশ্লেষণ ঘটাই, অর্থাৎ 2 অণু SO4 2-, এটার আদ্র বিশ্লেষণ ঘটালে, তড়িৎ বিশ্লেষণ ঘটালে অ্যানোডে এক্ষেত্রে S2O8 2- আর 2 অণু ইলেকট্রন বেরোবে। তাহলে এক্ষেত্রে আমরা সঠিক যে উত্তর পাবো সেটা হবে H2S2O8 হবে, ঠিক আছে। তাহলে H2S2O8। তাহলে এক্ষেত্রে H2, এই যে এ নাম্বার অপশান সেটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে, HO3SOSO3H। তো এক্ষেত্রে দেখো দুটো হাইড্রোজেন মিলে গেল, তারপর দুটো সালফারও মিলে গেল, আর এখানে O8। তো দেখো 3 3 6 7 8, 8টা O8। তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর এ নাম্বার অপশান মিলে গেল, রাইট। এরপর PCl5 সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। এটা NEET 2018-তে এসেছিল। 3টে ইকুইটোরিয়াল পি বন্ড Cl বন্ধন পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে অবস্থান করে। তারপরে নেক্সটে বলেছে দুটি অ্যাক্সিয়াল পি বন্ড Cl বন্ধন পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। অ্যাক্সিয়াল পি বন্ড Cl বন্ধনগুলি ইকুইটোরিয়াল পি বন্ড বন্ধনগুলি অপেক্ষা দৈর্ঘ্যে বড়, আর PCl5 অণুটি সক্রিয় নয়। এটা NEET 2018-তে এসেছে। এই নাম্বার অপশানটা ঠিকই বলেছে, 3টে ইকুইটোরিয়াল পি বন্ড Cl বন্ধন 120 ডিগ্রি কোণে থাকে, দুটি পি বন্ড Cl পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণে থাকে, এটাও ঠিক। তাহলে এ নাম্বারও রাইট, বি নাম্বারও রাইট। সি নাম্বার পি বন্ড Cl বন্ধনগুলি ইকুইটোরিয়াল পি বন্ড Cl বন্ধনগুলি অপেক্ষা দৈর্ঘ্যে
বড়, এটাও রাইট। কিন্তু দেখো PCl5 অধিক সক্রিয় নয়, এটা কিন্তু ভুল, কারণ দৈর্ঘ্যে বড় এবং দুর্বল P1Cl অ্যাক্সিয়াল বন্ধনের উপস্থিতির জন্য কি হচ্ছে PCl5 অধিক সক্রিয় অণু। এখানে নয় বলেছে, তাহলে এটাই কিন্তু আমাদের রং। যেহেতু সঠিক নয় বের করতে বলেছে, তাহলে ডি নাম্বার অপশন কিন্তু আমাদের রাইট হচ্ছে। তাহলে ডি নাম্বার PCl5 অধিক সক্রিয় নয়, এটাই রাইট। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করতে যে অনুঘটক ব্যবহার করা হয় সেটি হলো, WBGE 2012-তে এসেছিল। তো এক্ষেত্রে দুটা MO আর হচ্ছে Al2O3 এবং K2O এর মিশ্রণ ব্যবহার করা হয়। তাহলে বি আর সি দুটোই রাইট। ইউরিয়া জলের সাথে বিক্রিয়ায় একটি যৌগ A উৎপন্ন করে, যা বিয়োজিত হয়ে যৌগ B উৎপন্ন করে। যখন Bকে Cu2+ এর মধ্যে দিয়ে চালনা করা হয়, তখন একটি গাঢ় নীল বর্ণের দ্রবণ C উৎপন্ন হয়। তো নিচের কোনটি এর গঠিত সংকেত? এটা নিট 2020-তে এসেছিল। আমরা যদি ইউরিয়ার গঠন বাইরে, তাহলে সি উপরে ডাবল বন্ড ও, এদিকে বন্ড NH2, এদিকে বন্ড HNO2, এটা হবে, তাই তো, NO2। এবার এটা হচ্ছে আমাদের ইউরিয়া, মনে থাকবে এটা হচ্ছে আমাদের ইউরিয়া। এবার এখানে যখন আমি জল দেব H2O, তখন এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে NH4OH উৎপন্ন হবে, যেটাই কিন্তু আমাদের দেখো এ নাম্বার অপশন, মানে এই হচ্ছে এটা আমাদের এ প্রোডাক্ট। এবার NH4OH-কে যখনই হিট দেবে, তখন এক্ষেত্রে আমাদের অ্যামোনিয়া, যেটা বি প্রোডাক্ট, সেটা বেরিয়ে যাবে। এবার এই বি প্রোডাক্ট Cu2++4 অ্যামোনিয়া যখনই দিবে, তখন আমাদের গাঢ় বর্ণের নীল যৌগ CuNH3 বেরিয়ে যাবে। এবার যখন এ প্রোডাক্টকে অর্থাৎ NH4OH-কে হিট দেবে অ্যামোনিয়া, তখন আমাদের বি প্রোডাক্ট তৈরি হবে। এবার Cu2+কে 4 অ্যামোনিয়া দিয়ে করলে আমাদের গাঢ় নীল বর্ণের যে মানে প্রোডাক্ট, সেটা CuNH3 তৈরি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন CuNH3 এরপর নেক্সট, নিচের কোন ক্ষেত্রে যৌগগুলিতে নাইট্রোজেনের ক্রমহ্রাসমান জারণ স্তর লক্ষ্য করা যায়? তো এক্ষেত্রে সঠিক উত্তর HNO3, তারপর NO, তারপর N2, NH4C। এক্ষেত্রে আমরা যদি HNO3 জারণ সংখ্যা নাইট্রোজেনের ক্ষেত্রে বের করি, তাহলে এটা কিন্তু +5 হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে NOর ক্ষেত্রে +2, আর NO এটা যেহেতু দ্বিপরমাণু, তাহলে এটা হবে 0, আর NH4Cl এর ক্ষেত্রে হয় -3। তো এই জন্য দেখো +5 সব থেকে বেশি, অর্থাৎ HNO3, তারপর NO, +2, তারপর 0 N2, তারপর -3 NH4Cl। তাহলে সঠিক উত্তর আমাদের বি নাম্বার অপশন রাইট। কারণ বলেছে নাইট্রোজেনের ক্রমহ্রাসমান জারণ স্তর বের করতে বলেছে, তাহলে এটার কথা হচ্ছে +5, তারপর এটা হচ্ছে তোমার +2, তারপরটা 0, তারপর -3। H3PO3 অ্যাসিডে কটি প্রতিস্থাপনযোগ্য পরমাণু রয়েছে? তো এক্ষেত্রে আমাদের দুটি প্রতিস্থাপনযোগ্য পরমাণু রয়েছে। এরপর আমরা 16 নম্বর শ্রেণীর মৌলগুলি সম্পর্কে জেনে নেব। পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত মৌলগুলি হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে সালফার, সেলোনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং লিভারমোরিয়াম। ক্ষেত্র বিশেষে একে কী বলা হয়? চালকোজেন শ্রেণীও বলা হয়। এবার প্রাচুর্যতা যদি বলি, পৃথিবীর সমস্ত মৌলগুলির মধ্যে অক্সিজেনের প্রাকৃতিক প্রাচুর্যতা সব থেকে বেশি হয়। সালফার যৌগগুলি মূলত সালফেট রূপে, যেমন জিপসাম CaSO4.2 অণু জল, এপসম লবণ MgSO4.7 অণু জল, তারপর হচ্ছে ভ্যারাইটা BaSO4, এবং সালফাইড রূপে, যেমন কি গ্যালেনা অর্থাৎ PbS, তারপর জিঙ্ক ব্লেন্ডকে বলা হয় ZnS, কপার পাইরাইটিস CuFeS2 রূপে উপস্থিত থাকে। এবার লিভারমেরিয়াম হচ্ছে একটা সংশ্লেষিত তেজস্ক্রিয় মৌল, যার চিহ্ন Lv, আর পরমাণু ক্রমাঙ্ক কত? 116, পারমাণবিক ভর একক 292, আর ইলেকট্রন বিন্যাস Rn5f14 6d10 7s2 তাহলে দেখো লিভারমেরিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস হলো, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কী হবে? এ নাম্বার অপশন, অর্থাৎ Rn5f14 6d10 7s2 সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট। এবার ইলেকট্রন বিন্যাস শ্রেণী 16 নাম্বার 16 এর মৌলসমূহের বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, এবং সাধারণ ইলেকট্রন বিন্যাস তাহলে কী হবে? NH2NP4 হবে। টেট্রাহ্যালাইড গ্রুপ 16 মৌলগুলির সংকরণ অবস্থায় কী হয়? sp3d হয়। এবার পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ এই শ্রেণীর, অর্থাৎ 16 নম্বর শ্রেণীর উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে কক্ষপথের সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পায় বলে পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধও বৃদ্ধি পায়। তবে অক্সিজেন পরমাণুর আকার অত্যাধিক ছোট, তাহলে ও পরমাণু বা অক্সিজেন পরমাণুর আকার কিন্তু খুব ছোট। এবার 16 নম্বর শ্রেণী যখন তুমি উপর থেকে নিচের দিকে নামবে, তখন এক্ষেত্রে কী হচ্ছে? কক্ষপথের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যেহেতু কক্ষপথের সংখ্যা বাড়ছে, সেই জন্য পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে।
আয়নন এনথালপি, শ্রেণী বরাবর নিচের দিকে অগ্রসর হলে আয়নন এনথালপি হ্রাস পায়, আকার বৃদ্ধির জন্য এটি ঘটে। এবার আমরা জানি যে আকার যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আয়নন এনথালপির মানটা কমে যায়, আর শ্রেণী বরাবর নিচের দিকে গেলে আমাদের কি হয়, আয়নন এনথালপি হ্রাস পাচ্ছে, কারণ এর আকারটা বৃদ্ধির জন্য। ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রন গ্রহণ এনথালপি, অক্সিজেন পরমাণুর ঘনসন্নিবিষ্ট ইলেকট্রন গঠন বিন্যাসের জন্য ইলেকট্রন গ্রহণ এবং এনথালপির মান সালফারের তুলনায় কম নেগেটিভ হয়। তবে সালফার থেকে যদি আমরা পোলোনিয়াম পর্যন্ত যাই তাহলে ঋণাত্মকতার মান কমতে থাকে। তড়িৎ ঋণাত্মকতা যদি বলো তাহলে মৌলসমূহের মধ্যে ক্লোরিনের পর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা সমন্বিত মৌলটার নাম কি, অক্সিজেন। আর শ্রেণী বরাবর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এই শ্রেণী বলতে 16 নম্বর শ্রেণীর মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, হ্রাস পায়। আর এর থেকে বোঝা যায় অক্সিজেন থেকে পোলোনিয়াম পর্যন্ত যে ধাতব ধর্ম সেটা বাড়ছে। মনে রেখো, যদি তড়িৎ ঋণাত্মকতা কম হয় তাহলে সেক্ষেত্রে ধাতব ধর্ম বেশি হবে, আর যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে ধাতব ধর্ম কি হবে, কম হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে শ্রেণী বরাবর নিচের দিকে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবার অক্সিজেন দ্বিপরমাণু কেন, কারণ এটা O2 অনুরূপে থাকে। আর সালফার অষ্টক পরমাণু কেন, কারণ এটা S8 অনুরূপে থাকে। তাহলে দ্বিপরমাণু মানে দুটো, তাই তো, তাহলে O2, সেজন্য অক্সিজেন O2 রূপে রয়েছে, আর S8 তাহলে সালফার অষ্টপরমাণু হিসেবে রয়েছে। জারণ স্তর এবং রাসায়নিক সক্রিয়তার প্রবণতা। তো গ্রুপ 16 এর মৌলগুলি অনেকে জারণ স্তর কত, -2 জারণ স্তরের স্থায়িত্বতা শ্রেণী বরাবর নিচের দিকে হ্রাস পায়। পোলোনিয়াম খুব কম সহজেই বা খুব কম ক্ষেত্রে -2 জারণ স্তর দেখায়। তাহলে গ্রুপ 16 মৌলগুলি ম্যাক্সিমাম কি -2 জারণ স্তর দেখায়, প্রদর্শন করে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হওয়ায় এটি কেবলমাত্র -2 জারণ অবস্থায় দেখায়। ব্যতিক্রম OF2 যৌগ, যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা কি হয়ে যায়, +2। যখন OF2 থাকবে তখন কিন্তু +2 জারণ স্তর বা জারণ সংখ্যা হবে। এই গ্রুপের অন্যান্য মৌলগুলি +2, +4, +6 জারণ অবস্থা দেখায়। 3টা জারণ অবস্থা, +2, +4 আর +6। তবে +4 এবং +6 জারণ অবস্থাগুলি বেশি পরিচিত। এবার অক্সিজেনের ব্যতিক্রমী আচরণ। অক্সিজেনের কি ছোট আকার হয়, আর উচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের যে অন্যান্য পি ব্লক মৌলগুলি রয়েছে তাদের মতো ব্যতিক্রমধর্মী আচরণ করে। একটি আদর্শ উদাহরণ হচ্ছে অক্সিজেনের ছোট আকার এবং উচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য H2O অর্থাৎ জল অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যায়, যাহা হাইড্রোজেন সালফাইডে কিন্তু থাকে না বা অনুপস্থিত থাকে। এবার হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া বলি তাহলে গ্রুপ 16 এর সব মৌলগুলো হাইড্রোজেনের সাথে H2E, আচ্ছা ই বলতে কি অক্সিজেন, সেলোনিয়াম, অক্সিজেন, সালফার, তারপর হচ্ছে সেলোনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারোনিয়াম, এই ধরনের হাইড্রাইড গঠন করে। আর তাদের আম্লিক চরিত্র H2O থেকে H2TE পর্যন্ত বৃদ্ধি পায়। আম্লিক চরিত্র বৃদ্ধির কারণ দেখো, শ্রেণী বরাবর নিচের দিকে অগ্রসর হলে আমাদের H বন্ড E বন্ধন বিয়োজন শক্তির মান কমতে থাকে, হ্রাস পায়। আর শ্রেণী বরাবর নিচের দিকে অগ্রসর হলে H বন্ড E এর বন্ধন বিয়োজন শক্তিও তাহলে কী হবে, হ্রাস পাবে। বলেই হাইড্রাইডগুলি তাপীয় স্থায়িত্ব অর্থাৎ H2O থেকে H2PO পর্যন্ত হ্রাস পাচ্ছে। আর H2O বাদ দিয়ে বাকি যে হাইড্রাইডগুলি রয়েছে তাদের বিজারণধর্মী, আর এই ধর্ম H2S হাইড্রোজেন সালফাইড থেকে H2TE পর্যন্ত বৃদ্ধি পায়। অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে এই শ্রেণীর সব মৌল অক্সিজেনের সঙ্গে EO2 এবং EO3 ধরনের যৌগ গঠন করে, যেখানে ই বলতে কি সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অথবা পোলোনিয়াম। এবার ওজোন এবং সালফার ডাই অক্সাইড হলো গ্যাস, যেখানে SiO2 হলো কঠিন। ডাই অক্সাইডের বিজারণ ধর্ম সালফার ডাই অক্সাইড থেকে TeO পর্যন্ত হ্রাস পায়। তো সালফার ডাই অক্সাইড হচ্ছে একটা কি বিজারক দ্রব্য, যেখানে TeO2 হলো একটি জারক দ্রব্য। তো EO2 অক্সাইড বাদ দিয়ে সালফার, সেলোনিয়াম এবং টেলুরিয়াম EO3 এই ধরনের অক্সাইডও গঠন করে। কি SO2, SiO3, TeO3। তাহলে উভয় ধরনের অক্সাইডই কি আম্লিক প্রকৃতির হয়। এবার নেক্সট কোশ্চেন, অক্সিজেন আর পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কি হবে? এটা অবশ্যই K2O, পটাশিয়াম। তো এক্ষেত্রে সঠিক উত্তর K2O হবে। দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা কত হয়, +1, আর অক্সিজেনের হচ্ছে -2। সেজন্য ব্যালেন্স করার জন্য এই ক্ষেত্রে পটাশিয়াম কি উৎপন্ন করবে, K2O, এই ফর্মুলাটা বা সংকেতটা তৈরি করবে।
এরপর হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। গ্রুপ 16 এর মৌলগুলি অনেক ধরনের হ্যালাইড গঠন করে, যেমন EX6, EX4, EX2, যেখানে বলতে কি এই শ্রেণীর মৌল অর্থাৎ 16 নম্বর শ্রেণীর মৌল, আর X হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। এবার হ্যালাইডগুলোর স্থায়িত্বের ক্রম অনুযায়ী ক্রমহ্রাসমান ক্রমটা ফ্লোরিন গ্রেটার দেন সব থেকে বেশি, তারপর ক্লোরিন মাইনাস, তারপর হচ্ছে ব্রোমিন মাইনাস, তারপর হচ্ছে আয়োডিন মাইনাস। এবার হেক্সা হ্যালাইড সমূহের মধ্যে হেক্সা ফ্লোরাইড কেবলমাত্র স্থায়ী হ্যালাইড হয়। তো সব হেক্সা ফ্লোরাইড গ্যাসীয় প্রকৃতিরই হয়, আর হেক্সা ফ্লোরাইডগুলি অষ্টতলকীয় হয়, আর সালফার হেক্সা ফ্লোরাইড অত্যাধিক সুস্থিত হয়। এরপর টেট্রা ফ্লোরাইডগুলির মধ্যে SF6 গ্যাস, SF4 তরল এবং TF4 হলো কঠিন। তো এই ফ্লোরাইডগুলি sp3d অর্থাৎ sp3d সংকরায়িত অবস্থায় থাকে, তাই ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়কৃত গঠনাকৃতির হয়, যার নিরক্ষীয় অবস্থানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে, আর এই গঠনটিকে সিস এর মতো দেখতে হয়। অক্সিজেন বাদ দিয়ে সব মৌলে ডাইফ্লোরাইড এবং ডাইব্রোমাইড গঠন করে। এই ডাইহ্যালাইডগুলি sp3 সংকরায়ন গঠন করে, ফলে চতুস্তলকীয় গঠনাকৃতিও হয়। এবার ডাই অক্সিজেন একটি বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। অক্সিজেন 3টা স্থায়ী আইসোটোপ 16O, 17O আর হচ্ছে 18O জোড় সংখ্যক ইলেকট্রন থাকা সত্ত্বেও আণবিক অক্সিজেনের একটা অন্যান্য ধর্ম হচ্ছে এরা প্যারাম্যাগনেটিক হয়, যেমন কি সিলভার, গোল্ড আর হচ্ছে কি প্ল্যাটিনাম, AU আর PT, এবং নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে প্রায় সব ধাতু আর অধাতুর সঙ্গেই ডাইঅক্সিজেন সরাসরি বিক্রিয়া করে। এবার আমরা যদি অক্সিজেন যুক্ত লবণ যেমন কি হতে পারে ক্লোরেট, নাইট্রেট এবং পারম্যাঙ্গানেট উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমাদের অক্সিজেন আমরা পেয়ে যাব। যেমন 2 অণু KClO3 হিট MnO2 দিলে এটা হচ্ছে বিকারক, তাহলে এই ক্ষেত্রে 2 অণু পটাশিয়াম ক্লোরেট, 2 অণু KCl আর হচ্ছে 3 অণু অক্সিজেন পাবো আমরা। ওকে, এরপর আমরা সাধারণ অক্সাইড সম্পর্কে জানব। অন্য মৌলের সাথে অক্সিজেনের দ্বিযৌগকেই আমরা অক্সাইড বলি। অক্সাইডগুলি কেমন হয়? সরল বা মিশ্র হতে পারে। আচ্ছা, কয়েকটা সরল অক্সাইড যেমন MgO, Al2O3 এগুলো হচ্ছে সরল অক্সাইড, আর মিশ্র অক্সাইড বলতে Pb2O4, তারপর Fe3O2 এগুলো হচ্ছে আমাদের মিশ্র অক্সাইড। ঠিক আছে, এবার আম্লিক আর ক্ষারীয় অথবা উভধর্মী চরিত্রের ওপর নির্ভর করে অক্সাইডগুলির শ্রেণীবিন্যাস করা হয়। অক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে কী করে? অ্যাসিড তৈরি করে, সেজন্য একে বলা হয় আম্লিক অক্সাইড। যেমন কী হতে পারে? সালফার ডাইঅক্সাইড Cl2O7, কার্বন ডাইঅক্সাইড N2O3 এগুলি। এরপরে উদাহরণ যেমন ধরো সালফার ডাইঅক্সাইড প্লাস জল নিয়েছো, তাহলে এক্ষেত্রে আমাদের H2SO3 উৎপন্ন হবে। এবার যেসব অক্সাইড জলের সঙ্গে ক্ষার তৈরি করে তারা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, যেমন N2O, তারপর CaO, ক্যালসিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড হিসেবে পরিচিত। যেমন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে কী করে? ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড ক্ষার তৈরি করে। CaO প্লাস 1 অণু জল H2O নিলে এক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড তৈরি হবে। নিচের কোন ক্রমটি উল্লেখিত ধর্ম অনুযায়ী সঠিক নয়? NEET 2021 এসেছিল। তো দেখো এক্ষেত্রে যেটা রয়েছে A নাম্বার অপশনে, অর্থাৎ H2O লেস দেন H2S লেস দেন H2AC লেস দেন H2T, আর এক্ষেত্রে PK এর মান বৃদ্ধি বলেছে। তো এটাকে আমরা বলতে পারি যে আম্লিক চরিত্র, ক্রমবর্ধমান অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমবর্ধমান আম্লিক চরিত্রের জন্য এটা ঠিক। কিন্তু এটা যদি আমরা বলি ক্রমবর্ধমান PKA, এটার ক্ষেত্রে ঠিক নয়, কারণ সব থেকে যদি বেশি বলি তাহলে এটা হবে H2TE লেস দেন, তারপর H2SE, তারপর হবে লেস দেন H2S, তারপর লেস দেন হবে H2O। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু এই যে PK এর মান বৃদ্ধি এটা সঠিক নয়, এটা হচ্ছে আমাদের আম্লিক চরিত্রের যদি বলতে বৃদ্ধিক্রম তাহলে এটা ঠিক ছিল, আর কোশ্চেনে বলেছে সঠিক নয়, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বাকিবার দেখো আম্লিক ধর্ম বৃদ্ধি এটা ঠিক বলেছে, CaO2 জারণ ক্ষমতা বৃদ্ধি এটাও ঠিক, আম্লিক ক্ষমতা বৃদ্ধি এই তিনটাই ঠিক, কিন্তু এটা আমাদের সঠিক নয়, সেজন্য আমাদের সঠিক অ্যান্সার কি হলো? A নাম্বার অপশন রাইট। এরপর আমরা ওজন সম্পর্কে জানব। ওজন অক্সিজেনের একটা কী বলতো? রূপভেদ। এটি এতটাই সক্রিয় যে সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলে দীর্ঘকাল অবস্থান করতে পারে না। এবার সূর্যালোকের উপস্থিতিতে 20 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে অক্সিজেন থেকে এটি তৈরি হয়। তো এই ওজন স্তর কী হয়? আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। সূর্য থেকে যে বিভিন্ন আল্ট্রাভায়োলেট রশ্মি বা বিভিন্ন যে রশ্মি আসে, সেই রশ্মিগুলি যদি এই ওজন স্তরটা বা ওজন লেয়ার না থাকতো তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হতাম। কী হতো? আমাদের চোখে ছানি পড়তো, স্কিন ক্যান্সার হতো, এছাড়াও ছোটো ছোটো যে আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু মারা যেত।
ওকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। তো এই ওজোন লেয়ারটার জন্য কিন্তু আমাদের পৃথিবী প্রোটেক্ট হচ্ছে, তার জন্য একে দেখবে পৃথিবীর ছাতাও বলা হয়। পৃথিবীর ছাতা ওজোন লেয়ারকে বলা হয়। কিন্তু বিভিন্ন ফ্রিজ বা সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এই সমস্ত জিনিস ব্যবহার করে কী করা হচ্ছে, আমাদের যে ওজোন লেয়ারটা রয়েছে সেটার মধ্যে ছিদ্র তৈরি হচ্ছে বা ওজোন লেয়ারটা কী হচ্ছে, পাতলাও হয়ে যাচ্ছে। ওই জন্য এখন আরও সমস্যার সমাধান হচ্ছে। এই জন্য এই সে ফ্রিজের মধ্যে বিভিন্ন সিএফসি এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করা বন্ধ করা হয়েছে। এবার ওজোনের বিরঞ্জন ধর্মের কারণ কি? এক্ষেত্রে এটা হবে জারণ। এরপর ধর্মাবলী যদি বলি তো বিশুদ্ধ ওজোন কি হয়, হালকা নীল বর্ণের গ্যাস হয়, গাঢ় নীল বর্ণের তরল এবং বেগুনি কালো বর্ণের কঠিন হয়। আর ওজোন বিশিষ্ট গন্ধযুক্ত হয় এবং কম গাঢ়ত্বের ওজনের ক্ষতিকারক প্রভাব থাকে না। তো নিচের কোনটির গঠনে ডিলোকালাইজড পাই ইলেকট্রন বন্ড রয়েছে? তো এটা WBG 2021 এসেছিল। O3 CO না HCN না H3 এবং HCN। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে O3 অর্থাৎ ওজোন। দেখো ওজনের গঠনে আমরা যদি ডিলোকালাইজ করি তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের একটা পাই ইলেকট্রন থাকছে। যেমন দেখো এক্ষেত্রে রেজোনিংস যেটা রয়েছে এখানে -½ বন্ড, এক্ষেত্রে দেখো 3টা ডাবল বন্ড ও তৈরি হচ্ছে, তাই না? তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ওজনের গঠনে কিন্তু ডিলোকালাইজড পাই ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে আমাদের এ নাম্বার অপশন অর্থাৎ O3 ওজোন। এরপর বোরেট বাফারের সাথে মিশ্রিত অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণের সাথে ওজোন বিক্রিয়া করে আয়োডিন নির্গত করে এবং নির্গত আয়োডিনকে প্রমাণ মাত্রার সোডিয়াম থায়োসালফেট দ্বারা দ্রবণ দ্বারা যদি টাইট্রেশন করা হয় তাহলে এটি O3 গ্যাসে পরিমাপের গুণগত পদ্ধতি। এবার ব্যবহার কি? ওজনের ব্যবহার জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। স্টার্চ, ময়দা, কাজল, তেলকে বিরঞ্জন করতেও ওজোন ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উৎপাদনেও এটি জারক দ্রব্য রূপে কাজ করে। এবার সালফারের রূপভেদ। সালফারের অনেকগুলি রূপভেদের মধ্যে গুরুত্বপূর্ণ রূপভেদ হলো হলুদ রম্বিক সালফার, যেটাকে বলা হয় আলফা সালফার, মনে থাকবে আলফা সালফার। আর একটা হচ্ছে মনোক্লিনিক অর্থাৎ বিটা সালফার বা বিটা সালফারও বলা হয়। এবার রম্বিক সালফার কি? এই রূপভেদটি কেমন বর্ণের হয়? হলুদ বর্ণের হয়, যার গলনাঙ্ক 385.8 কেলভিন আর আপেক্ষিক গুরুত্ব কত? 2.06। এবার কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত রোল সালফারের দ্রবণকে বাষ্পীভূত করলে কিন্তু আমরা রম্বিক সালফারের কেলাসটা পেয়ে যাব। আর এটি জলে অদ্রাব্য, জলে কিন্তু দ্রাব্য হবে না, কিন্তু বেনজিন, ইথার এবং অ্যালকোহলে কিছু পরিমাণে দ্রাব্য হয়। তো এটি CH2 অর্থাৎ কার্বন ডাই সালফাইড খুবই সহজে দ্রবীভূত হয়ে যায়। এবার মনোক্লিনিক সালফার যেটাকে বলা হয় বিটা সালফার, এর গলনাঙ্ক কত? 393 কেলভিন হয় আর আপেক্ষিক গুরুত্ব 1.98 হয়, এটাও কিন্তু CH2-তে দ্রাব্য। এবার রম্বিক এবং মনোক্লিনিক উভয় সালফারই এসেট অনুরূপে থাকে আর এই এসেট অণুগুলো বিভিন্ন ধরনের কেলাসিত গঠন তৈরি করে। সালফারের কোন রূপভেদটি CH2-তে দ্রাব্য হবে? মানে অদ্রাব্য। তো এক্ষেত্রে প্লাস্টিক যে সালফার রয়েছে সেটা কিন্তু অদ্রাব্য। মনোক্লিনিক সালফারও দ্রাব্য হবে, রম্বিক সালফারও দ্রাব্য হবে, আর আমাদের যেটা রয়েছে সাদা সালফার অর্থাৎ এই তিনটাই কিন্তু দ্রাব্য হবে। কিন্তু দ্রাব্য হবে না যেটা, সেটা হবে কি? প্লাস্টিক সালফার, এটার মধ্যে দ্রাব্য হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ডি নাম্বার অপশন প্লাস্টিক সালফার হবে। এবার সালফার ডাই অক্সাইডের প্রস্তুতি। সালফারকে বায়ুতে বা অক্সিজেনে যদি পোড়ানো হয় তাহলে আমরা সালফার ডাই অক্সাইড তৈরি করতে পারবো এবং তার মধ্যে অল্প পরিমাণে অর্থাৎ 6 থেকে 8% যদি সালফার ট্রাইঅক্সাইড মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, যেমন ধরো সালফার রয়েছে অক্সিজেন, তাহলে এক্ষেত্রে তুমি কি পাবে? সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড ঝাঁঝালো গন্ধযুক্ত একটা বর্ণহীন গ্যাস এবং জলে অধিক মাত্রায় দ্রাব্য হয়। এবার এক্ষেত্রে 2 atm চাপে ঘরের উষ্ণতায় এটি তরলীকৃত হয় আর যার স্ফুটনাঙ্ক কত? 263 কেলভিন। সালফার ডাই অক্সাইডকে জলের মধ্যে ঢাললে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়। বিক্রিয়াটা দেখো, 2 অণু সালফার ডাই অক্সাইড রয়েছে, 1 অণু SO2 আর হচ্ছে জল। তো এক্ষেত্রে আমাদের উৎপন্ন হলো H2SO3। ওকে, তো প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? এটা হবে আমাদের সালফার ডাই অক্সাইড। দেখো এটা HS 2016-তে এসেছিল, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে সালফার ডাই অক্সাইড কী হয়? গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন, বর্ণ থাকে না। কার্বন ডাই সালফাইডে ব্রোমিনের বর্ণ কী হয়? কার্বন ডাই সালফাইডে ব্রোমিনের বর্ণ কেমন হবে? এটির সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন কমলা। এরপর প্রদত্ত কোন যৌগটি জারক ও বিজারক উভয় রূপে আচরণ করে? এটা হবে সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2, এটা জারক আর বিজারক দুটো হিসেবে আচরণ করে।
এরপর আমরা সালফার ডাই অক্সাইডের ব্যবহার সম্পর্কে জেনে নিই। পেট্রোলিয়াম এবং শর্করার বিশুদ্ধকরণে ব্যবহার করা হয়, পশম এবং সিল্কের বিরঞ্জনে ব্যবহার করা হয়, সংরক্ষণে অ্যান্টিক্লোর রূপে এবং জীবাণু নাশক রূপেও আমাদের সালফার ডাই অক্সাইড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড এবং ক্যালসিয়াম হাইড্রোজেন সালফাইডের উৎপাদনে সালফার ডাই অক্সাইড ব্যবহৃত হয়। এবার ফল ও সবজি সংরক্ষণে ব্যবহৃত একটি গ্যাসের নাম কি? এটা হবে সালফার ডাই অক্সাইড। আয়োডিন দ্রবণকে বিবর্ণ করতে যে জলীয় দ্রবণটি মিশিয়ে ঝাঁকানো হয় সেটি হলো সোডিয়াম থায়োসালফেট। এরপর সালফারের অক্সো অ্যাসিড সমূহ। সালফার অনেক ধরনের অক্সো অ্যাসিড তৈরি করে, যেমন H2SO3, H2S2O3, তারপর H2S2O4, H2S2O5, H2SXO4, যেখানে X বলতে 2 থেকে 5। এছাড়াও H2SO4, তারপর H2S2O7, H2SO5, H2S2O8, এগুলির মধ্যে কিছু অ্যাসিড দুঃখস্থিত হয় এবং পৃথক করাও যায় না। তো প্রদত্ত কোন অক্সি অ্যাসিডে পারক্ষ বন্ধন থাকে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে H2S2O8। এর ক্ষেত্রে আমাদের পারক্ষ বন্ধন মানে কি? যে বন্ড PO বন্ড O হবে। পারক্ষ বন্ধন মানে বন্ড ও বন্ড ও বন্ড। তো এক্ষেত্রে ফসফরাস, সেজন্য এক্ষেত্রে কি হবে? H2S2O8 এর ক্ষেত্রে আমাদের পারক্ষ বন্ধন উপস্থিত থাকবে। এরপরে প্রদত্ত কোনটিতে S বন্ধন থাকবে? এক্ষেত্রে H2S2O6, অর্থাৎ বি নাম্বার অপশন আমাদের রাইট। সালফারের নিম্নলিখিত অক্সো অ্যাসিডগুলির মধ্যে বন্ড লিঙ্কেজ আছে, কার ক্ষেত্রে থাকবে? এক্ষেত্রে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড H2S2O8 এর ক্ষেত্রে থাকবে। এবার সালফিউরিক অ্যাসিড উৎপাদন। পৃথিবী জুড়ে সালফিউরিক অ্যাসিড হলো শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় এমন একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। তো স্পর্শ পদ্ধতিতে 3টা ধাপের মাধ্যমে আমাদের সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়। একটা হচ্ছে বায়ুতে সালফার বা সালফার ডাইঅক্সাইড, মানে সালফারের যে আকরিক সেটা পুড়িয়ে আমরা সালফার ডাইঅক্সাইড পেতে পারি। V2O5 অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় আমরা SO3 এর রূপান্তর এবং H2SO4 SO3 এর শোষণ এবং উলিয়াম অর্থাৎ H2S2O7 এর উৎপাদন করতে পারি। তাহলে স্পর্শ পদ্ধতির 3টা পার্ট এর মাধ্যমে আমরা সালফার মানে সালফিউরিক অ্যাসিড সেটা পেতে পারি। এখন আমরা গ্রুপ 17 এর মৌল সম্পর্কে জানব। দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 17 এর সদস্য। এবার এই সমস্ত অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং টেনিসিন, এই সমস্ত মৌলগুলিকে একত্রে বলা হয় হ্যালোজেন। অর্থাৎ হ্যালো একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে লবণ, আর জেন্স শব্দের অর্থ হলো উৎপাদন বা ব্রণ। অর্থাৎ হ্যালোজেন কথাটির অর্থ কি? লবণ উৎপাদনকারী। হ্যালোজেনগুলো হলো খুবই সক্রিয় অধাতব মৌল, আর অ্যাস্টাটিন এবং টেনিসিন হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইডগুলির মধ্যে কোনটি সমযোজী এবং জৈব দ্রাবকে দ্রবীভূত হয়? এটা দেখো, নিট 2021-এ এসেছিল। স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, না বেরিলিয়াম ক্লোরাইড, না ক্যালসিয়াম ক্লোরাইড? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড, অর্থাৎ BeCl2। বেরিলিয়াম ক্লোরাইড হবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো, বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে অন্যান্য যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো রয়েছে তাদের মধ্যে ব্যতিক্রম একটা মৌল। এবার এই ব্যতিক্রমতার কারণ কি? এই যে বেরিলিয়াম বা Be এর আকার হচ্ছে খুবই ছোট এবং উচ্চ চার্জযুক্ত, এই কারণে এটি সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং সমযোজী বন্ধনও তৈরি করে। এছাড়াও ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যে হ্যালাইডগুলি রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনশিয়াম ক্লোরাইড, এরা সাধারণত আয়নিক প্রকৃতির হয় এবং জৈব দ্রাবকে কম দ্রবণীয়। তাই বেরিলিয়াম ক্লোরাইড জৈব দ্রাবক যেমন ইথানল, ইথার ইত্যাদিতে দ্রবীভূত হয়, যা এর সমযোজী প্রকৃতির কারণে সম্ভব হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি? BeCl2, অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড। এরপর আমরা 17 নম্বর গ্রুপের মৌলগুলির প্রাচুর্যতা সম্পর্কে জানব। দেখো, ফ্লোরিন আর ক্লোরিনকে বেশি পরিমাণে পাওয়া যায়, আর ব্রোমিন আর আয়োডিনের পরিমাণ কিন্তু খুবই কম। তাহলে ফ্লোরিন আর ক্লোরিনকে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, কিন্তু ব্রোমিন আর আয়োডিনকে খুবই কম পরিমাণে পাওয়া যায়। টেনিসিন হলো সংশ্লেষিত তেজস্ক্রিয় মৌল, এর চিহ্ন TS, যার পরমাণু ক্রমাঙ্ক 117, পারমাণবিক ভর 294 এবং ইলেকট্রন বিন্যাস মনে রেখো Rn5f14, 6d10, 7s2, 7p5।
ইলেকট্রন বিন্যাস, এই সমস্ত মৌলের সকলেরই সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকে, অর্থাৎ N/Np5। দেখো 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাহলে সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন? 7টি ইলেকট্রন, যার মধ্যে পরবর্তী নোবেল গ্যাস থেকে ঠিক একটি ইলেকট্রনের ঘাটতি থাকে। এবার পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ। এবার যদি আমরা বলি উচ্চ কার্যকরী নিউক্লিয় আধানের জন্য হ্যালোজেন মৌলগুলির যে পারমাণবিক আকার একই পর্যায়ের সমস্ত মৌলগুলির থেকে কি হয়? ছোট হয়। এবার দ্বিতীয় পর্যায়ের অন্যান্য মৌল থেকে ফ্লোরিন পরমাণুর আকার খুবই ছোট, ঠিক আছে। এবার ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যেহেতু বাড়ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এবার আয়োনাইন এনথালপি, আচ্ছা এদের ইলেকট্রন বর্জন করার প্রবণতা কি? খুবই কম, মানে সহজে এরা ইলেকট্রন বর্জন করবে না বা করে না, তাই এদের আয়োনাইন এনথালপির মান খুব বেশি হয়। শ্রেণী বরাবর পারমাণবিক আকার বৃদ্ধি পায় বলে আয়োনাইন এনথালপির মান কি হয়? হ্রাস পায়। আমরা জানি পারমাণবিক আকার যদি বেশি হয় বা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আয়োনাইন এনথালপির মান কমে যায় বা হ্রাস পায়। এরপর দেখো একটা কোশ্চেন যে C(X) বন্ধন এনথালপির সঠিক ক্রমটি হলো, নিট 2021-এ এসেছিল। CH3 অর্থাৎ ফ্লোরিন গ্রেটার দেন তারপর CH3 না গ্রেটার দেন CH3 গ্রেটার দেন CH3 আর সেকেন্ডেরটা বলেছে যে CH3 লেস দেন CH3 গ্রেটার দেন আবার CH3 গ্রেটার দেন CH3 তো দেখো এটার ক্ষেত্রে কনসেপ্টটা হবে এরকম, দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে বন্ধন অধিক শক্তিশালী, ঠিক আছে। দৈর্ঘ্য, এবার দেখো কোনো একটা জিনিস, ধরো একটা বড় লাঠি রয়েছে, সেটাকে তোমার ভাঙতে কি লাগবে? কম শক্তির প্রয়োজন হবে, সহজে অল্প পরিমাণ শক্তি দেবে এটা ভেঙে যাবে। কিন্তু সিমিলার ওয়েতে তুমি যদি ভাবো যে একটা ছোট্ট লাঠি, একটা ছোট্ট জিনিসকে ভাঙতে তোমার বেশি পরিমাণ শক্তি লাগবে, তাই তো। তাহলে যদি দৈর্ঘ্যে ছোট হয় তাহলে সেক্ষেত্রে বন্ধনটা কী হবে? অধিক শক্তিশালী হয়ে যাবে। আবার শক্তিশালী বন্ধনের যে বন্ধন এনথালপি সেটা কি হয়? বেশি হয় বা উচ্চ হয়। এবার হ্যালোজেনগুলির আকারে কি বড় হলে পরে এক্ষেত্রে C(X) বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং C(X) বন্ধন এনথালপি কী হবে? হ্রাস পাবে। তাহলে দেখো সবথেকে বেশি কার? ফ্লোরিনের, তাই তো। কারণ আমরা জানি আয়োডিনের আকার সবথেকে বড়, ফ্লোরিনের আকার সবথেকে ছোট, সেজন্য ফ্লোরিন সবথেকে বেশি হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হবে আয়োডিন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমাদের এ নাম্বার অপশান রাইট। এরপরে তড়িৎ ঋণাত্মকতা, এদের অর্থাৎ 17 নম্বর গ্রুপ মৌলদের তড়িৎ ঋণাত্মকতার মান খুব বেশি হয়। সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মককারী মৌল যেমন ফ্লোরিন, ক্লোরিন বলতে পারো। শ্রেণী বরাবর নিচের দিকে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়? হ্রাস পায়। তো পর্যায় সারণীর মধ্যে ফ্লোরিন হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল, F এর সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা মৌল। ভৌত ধর্মাবলী, হ্যালোজেন মৌলগুলির ভৌত ধর্মের মধ্যে ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তো ফ্লোরিন এবং ক্লোরিন হলো গ্যাস, ব্রোমিন তরল, আর আয়োডিন আবার কী হয়? কঠিন হয়। তাহলে মনে রেখো ফ্লোরিনটা কি? ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাস, আর ব্রোমিন হচ্ছে আবার তরল লিকুইড ফর্মে থাকে, আয়োডিন আবার কঠিন হয়। তো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দ্রুত বৃদ্ধি পায়। তো সমস্ত হ্যালোজেনেরই কী হয়? বর্ণ রঙিন হয়। এবার প্রদত্ত কোনটি KBr এর জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে ব্রোমিন গ্যাস নির্গত হবে? দেখো এটা 2022-এ এসেছিল। তাহলে KBr এর জলীয় দ্রবণে কি উৎপন্ন হবে? ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এই যে দেখো ক্লোরিন অর্থাৎ Cl2, এটা কি একটা শক্তিশালী জারক পদার্থ যা পটাশিয়াম ব্রোমাইড অর্থাৎ KBr এর জলীয় দ্রবণ থেকে ব্রোমিনকে মুক্ত করে। তাহলে বিক্রিয়াটি কী হবে? Cl2+2 KBr, এখান থেকে আমাদের উৎপন্ন হবে 2KCl আর উৎপন্ন হবে Br2, ঠিক আছে। তার মানে আমরা ব্রোমিন পাচ্ছি। তাহলে আমাদের ব্রোমিন আর 2 অণু KCl তৈরি হচ্ছে, তাই তো। কিন্তু যৌগটা কি? যৌগটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন প্লাস 2 KBr যদি আমরা মিক্স করি তাহলে আমরা KCl আর হচ্ছে Br2 পাবো, ব্রোমিন গ্যাস পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশান রাইট। HBr এর জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? এটাও সেমি কোশ্চেন 2018-তে এসেছিলো, এটাও হবে ক্লোরিন। দেখছো একই কোশ্চেন বারবার দিচ্ছে, তাই না। তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান ক্লোরিন। এরপরে হ্যালোজেনের বর্ণ রঙিন হওয়ার কারণ হলো দৃশ্যমান অঞ্চল থেকে বিকিরিত শক্তি শোষণ করে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলি রয়েছে সেটা উত্তেজিত স্তরে উন্নতি হয় এবং বিভিন্ন হ্যালোজেনের বিভিন্ন বিকিরিত শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন রং দেখায়। যেমন আমরা যদি বলি ফ্লোরিনের কালার কেমন হয়? না হলুদ বর্ণের হয়। মনে থাকবে ফ্লোরিন কেমন হয়? হলুদ বর্ণের। ফ্লোরিন হয় হচ্ছে হলুদ বর্ণের। তারপরে যেটা রয়েছে কি ক্লোরিন কি হয়? ক্লোরিন হয় হচ্ছে সবুজ বর্ণের হয় হচ্ছে ক্লোরিন। আর যেটা রয়েছে এবার
এবার রয়েছে আমাদের হচ্ছে ব্রোমিন। ব্রোমিন কি হয়? লাল রঙের হয়। আর আয়োডিন যেটা রয়েছে, আয়োডিন হয় হচ্ছে আমাদের বেগুনি বর্ণের, মনে থাকবে, আয়োডিন হয় হচ্ছে বেগুনি বর্ণের। ওকে, এবার দেখো ফ্লোরিন এবং ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ব্রোমিন এবং আয়োডিন। জলে সামান্য বা স্বল্প মাত্রায় দ্রাব্য কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক যেমন কি ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, হাইড্রোকার্বন দ্রবীভূত হয়ে রঙিন দ্রবণ উৎপন্ন করে। এই থিওরি রিলেটেড কোশ্চেন, ফ্লোরিন জলের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? HF আর O2 না HF ও F2 না HF এবং O3 না HF O2 আর হচ্ছে O3? এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন। তো দেখো আমরা জানি যে ফ্লোরিন যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন HF আর হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন করবে, মানে হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে অক্সিজেন। দেখো রিয়াকশনটা হবে এরকম যে ধরো 2 অণু HF2 প্লাস 2 অণু জল, তো এখান থেকে আমাদের উৎপন্ন হবে 4 অণু হাইড্রোজেন ফ্লোরাইড অর্থাৎ HF আর হচ্ছে অক্সিজেন। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? HF আর O2। এই নাম্বার অপশন আমাদের রাইট। ওকে, F2 এর বন্ধন শক্তি Cl2 থেকে কম, যেখানে ক্লোরিন থেকে শুরু করে X বন্ড X বন্ধন শক্তির প্রত্যাশিত ক্রম কী হবে? Cl বন্ড Cl গ্রেটার দেন Br বন্ড Br গ্রেটার দেন I বন্ড I। এর কারণ কি? ক্লোরিনের তুলনায় ফ্লোরিন অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়াগুলি নিকটবর্তী হওয়ায় ইলেকট্রন বিকর্ষণ বল কী হয়? খুব বেশি হয়। সেজন্যই Cl বন্ড Cl গ্রেটার দেন Br বন্ড Br গ্রেটার দেন I বন্ড I হচ্ছে। এবার জারণ স্তর এবং রাসায়নিক সক্রিয়তার প্রবণতা। সব হ্যালোজেনই -1 জারণ অবস্থা দেখায়। তাহলে যত রকমের হ্যালোজেন আছে তারা কি দেখায়? -1 জারণ অবস্থা। তবে যেটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন রয়েছে তারা কখনো কখনো +1, +3, +5, +7 জারণ অবস্থাও দেখাতে পারে। ম্যাক্সিমাম কিন্তু কী হবে? -1ই দেখাবে। হ্যালোজেনগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সর্বাধিক, না প্রত্যেকটি একহারি অক্সি অ্যাসিড গঠন করে? এফ ব্যতীত বাকি সবকটি হ্যালোজেন ধনাত্মক জারণ অবস্থা বর্তমান, না প্রত্যেকটি জারক দ্রব্য? এটা নিয়ে 2018-তে এসেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি? এফ ব্যতীত বাকি যে সবকটি হ্যালোজেন রয়েছে সেটা ধনাত্মক জারণ অবস্থা বর্তমান। এটাই কিন্তু আমাদের সঠিক নয়। তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন আমাদের রাইট। প্রদত্ত কোনটি কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা রয়েছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? ফ্লোরিনের। এটা দেখো AWBCS 2024-এ এসেছিল। আমাদের সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিন। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের উচ্চতর জারণ অবস্থাগুলি তখনই সম্ভব হবে যখন হ্যালোজেনগুলি ছোট হবে আর বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন আর অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, যেমন আন্তঃ হ্যালোজেন যৌগে অক্সাইড এবং অক্সো অ্যাসিড। এবার দেখো অক্সাইড এবং অক্সো অ্যাসিড ক্লোরিন এবং ব্রোমিন +4 আর হচ্ছে +6 জারণ অবস্থা প্রদর্শন করে। ফ্লোরিন পরমাণুর যোজন কক্ষে কোনো ওই কক্ষক না থাকায় এটি অষ্টক সম্প্রসারিত করতে পারে না। তো সর্বাধিক বেশি তড়িৎ ঋণাত্মকতা মৌল হওয়ার জন্য এটা কেবলমাত্র কী করে? -1 জারণ অবস্থায় থাকতে পারে বা দেখায়। এবার হ্যালোজেন মৌলগুলি কি হয়? খুবই সক্রিয় প্রকৃতির হয়। যেমন ধরো ফ্লোরিন F2 রয়েছে +2x- যখন করবে তখন এক্ষেত্রে 2F- + X2 উৎপন্ন হবে। X বলতে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার Cl2 +2x- রয়েছে সেম, তাহলে এখানে জাস্ট ফ্লোরিন ছিল, এখানে কি হয়ে যাবে? Cl- আর X2। X2 বলতে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়াও যদি ধরো আরেকটা রয়েছে যে হচ্ছে ব্রোমিন, কি রয়েছে? যে ব্রোমিন +2I-, তো এক্ষেত্রেও 2Br নেগেটিভ +I2 উৎপন্ন হবে। ওকে, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করো, আর যত পারো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করে দিও। দেখো আমাদের টিম, সায়েন্স দাদার টিম অনেক পরিশ্রম করছে, রাত দিন জেগে জেগে তোমাদের জন্য এই নোটগুলি বানাচ্ছে। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। এর আগে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আমরা যে ভিডিওগুলি নিয়ে এসেছিলাম সায়েন্স দাদার টিম থেকে, তোমাদের জন্য অনেকই হেল্পফুল হয়েছিল। আশা করব থার্ড সেমিস্টারও তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়। তো অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের এখন অনেক দরকার। এছাড়াও তোমরা সায়েন্স দাদার মেম্বারশিপও জয়েন করতে পারো, অনেক মেম্বারশিপও দেওয়া হয়েছে, তো অবশ্যই জয়েন করে নিও। আর খুব সাপোর্ট করো, আর এই ভিডিওগুলোকে শেয়ার করে দাও, যত পারো শেয়ার করো, তাই না? কারণ তোমাদের সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের মোটিভেশন, তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। এবার দেখো আমরা ফ্লোরিনের ব্যতিক্রমী আচরণ সম্পর্কে জানবো।
এবার পর্যায় সারণীর যে দ্বিতীয় পর্যায়ের অন্যান্য পি ব্লক মৌলগুলি রয়েছে তাদের মধ্যে ফ্লোরিন মানে এফ, ঠিক আছে, ফ্লোরিন অন্যান্য ব্যতিক্রমী ধর্ম দেখায়। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হ্যালোজেনের তুলনায় ফ্লোরিনের আয়নায়ন এনথালপি, তড়িৎ ঋণাত্মকতা এবং তড়িৎদ্বার বিভবের মান কী হয়, খুব বেশি হয় বা উচ্চ হয়। এছাড়াও আয়নীয় এবং সমযোজী ব্যাসার্ধ, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, বন্ধন বিয়োজন শক্তি এবং ইলেকট্রন গ্রহণ এনথালপির মান প্রত্যাশিত মানের চেয়ে কম হয়। তো ছোট আকার, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার জন্য এফ বন্ড এফ বন্ধন বিয়োজন শক্তি কী হয়, কম হয় এবং যোজন কক্ষের ডি কক্ষকের অনুপস্থিতির জন্যই ফ্লোরিন ব্যতিক্রমী আচরণ করে। এরপর আমরা হাইড্রোজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নিই। এই যে আমাদের গ্রুপ যে 17 নম্বর মৌলগুলি রয়েছে এরা সবাই হাইড্রোজেনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড গঠন করে। কিন্তু হাইড্রোজেনের প্রতি আসক্তি ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত আবার হ্রাস পেতে থাকে। তো হাইড্রোজেন হ্যালাইড জলে দ্রবীভূত হয়ে কী করে, হাইড্রোহ্যালিক অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডগুলির আম্লিক চরিত্রের ক্রম মনে রেখো। কী হবে বলো তো, প্রথমত ফ্লোরিন সব থেকে কম, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। আয়োডিনটা সব থেকে বেশি। এবার এইচ বন্ড এক্স বন্ধন বিয়োজন যদি এনথালপির ক্রম ভাবো তাহলে ফ্লোরিন সব থেকে বেশি হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। অর্থাৎ HF HCl HBr HI হওয়ার জন্য হ্যালাইডগুলির স্থায়িত্ব শ্রেণী বরাবর নিচের দিকে হ্রাস পায়। কোন হ্যালোজেন হাইড্রোক্সাইডটিকে কাচের পাত্রে রাখা যায় না? দেখো এটা 2023 এসেছিলো, তাই এটা কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড হবে। কেন? কারণ আমরা জানি ফ্লোরিন যদি কাচের পাত্রে রাখা হয় তাহলে কাচের সাথে এত অ্যাক্টিভ না, কাচের সাথে রিয়াকশন ঘটাবে, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তো ঘটাবে না। তাহলে ফ্লোরিন যেহেতু ঘটাবে সেজন্য এটাকে আমরা কাচের পাত্রে রাখতে পারবো না। তাহলে সঠিক উত্তর আমাদের এ নাম্বার অপশন রাইট। নিচের হ্যালোজেন হাইড্রোক্সাইডগুলির ক্ষেত্রে আম্লিক শক্তির সঠিক ক্রম কী হবে? এটা দেখো WBJ 2022 এসেছিলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের ফ্লোরিন HF HCl HBr HI হবে। অর্থাৎ সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট। এবার অক্সিজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে বলো তো, বহু সংখ্যক অক্সাইড তৈরি করে। আর এদের বেশিরভাগ অক্সাইডই দুঃস্থিত হয়। এবার ফ্লোরিন দুটি অক্সাইড গঠন করে, অর্থাৎ OF2 এবং O2F2। তবে 298 কেলভিন উষ্ণতায় কেবলমাত্র OF2 এর তাপীয় স্থায়িত্বও কিন্তু আছে। তো এই যে অক্সাইডগুলি রয়েছে এগুলি অক্সিজেন ফ্লোরাইডের কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন থেকে বেশি, আর এরা উভয়ই তীব্র ফ্লোরিনেটিং, মানে সহজেই কী করতে পারে, ফ্লোরিন দিতে পারে, অর্থাৎ দান করতে পারে। এই জন্য এরা উভয়ই কি ফ্লোরিনেটিং দ্রব্য। এবার O2F2 তারপর প্লুটোনিয়ামকে PuF6 এ জারিত করে, আর নিউক্লিয়ার জ্বালানি থেকে প্লুটোনিয়ামকে PuF6 রূপে দ্রবীভূত করতে এই বিক্রিয়াটি ব্যবহৃত হয়। তো এবার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অক্সাইড গঠন করে, যেখানে হ্যালোজেনগুলোর জারণ স্তরের বিস্তার কত, +1 থেকে +7 পর্যন্ত হয়। তাহলে হ্যালোজেন দ্বারা গঠিত অক্সাইডগুলোর স্থায়িত্বের সাধারণ অধক্রম, মানে বড় থেকে ছোট যদি বলি তাহলে আয়োডিন সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন হবে। আয়োডিনের ধ্রুবায়িত হওয়ার প্রবণতা অনেক বেশি বলেই আয়োডিনের বেশি সুস্থিত অক্সাইডটিতে আয়োডিন ও অক্সিজেনের মধ্যে বন্ধন গঠিত হয়। এরপর আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়া সম্পর্কে জেনে নিই। হ্যালোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড তৈরি করে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারো ব্রোমিন ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি করে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি করে। অর্থাৎ Mg ব্র্যাকেটে সলিড প্লাস Br2 যদি দিই তাহলে এক্ষেত্রে MgBr2 সলিড তৈরি হবে। তো এক্ষেত্রে উৎপন্ন হবে Mg প্লাস Br2 যদি নাও তাহলে MgBr2 সলিড তৈরি হবে। এরপর হ্যালোজেনের সঙ্গে হ্যালোজেনের রাসায়নিক বিক্রিয়া। তো হ্যালোজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে XX বন্ড, তারপর XX3', XX5', XX7' ধরনের যৌগ গঠন করে, যেখানে X বলতে কি বড় আকারের হ্যালোজেন আর X' হচ্ছে ছোট আকারের হ্যালোজেন। তো এই যৌগগুলিকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে। এবার ক্লোরিন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে যখন আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলেই আমাদের ক্লোরিন আমরা পেয়ে যাব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে HCl এর বিক্রিয়াও তাই হবে। তো দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ 2KMnO4 প্লাস 16 অণু HCl। তো এক্ষেত্রে আমাদের 2 অণু কি উৎপন্ন হবে, KCl, 2 অণু Mg, MnCl2, 8 অণু জল আর 5 অণু ক্লোরিন তৈরি হবে। এরপরে ক্লোরিনের উৎপাদন। দেখো ডেকান পদ্ধতি একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা ক্লোরিন তৈরি করতে পারি। তো এক্ষেত্রে কন্ডিশনগুলো হচ্ছে 723 কেলভিন উষ্ণতা দিতে হবে, আর অনুঘটক কি কপার ক্লোরাইড CuCl2
অনুঘটকের উপস্থিতিতে বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইডকে জারিত করি তাহলে কিন্তু আমরা ক্লোরিন পেয়ে যাবো। অর্থাৎ 4 অণু HCl প্লাস অক্সিজেন, অনুঘটক কি CuCl2 দিলে 2 অণু ক্লোরিন আর 2 অণু জল উৎপন্ন হবে। এরপর আমরা ধর্মাবলী সম্পর্কে জেনে নিই ক্লোরিনের। এটা কেমন হয়? সবুজাভ হলুদ বর্ণের একটা ঝাঁঝালো গন্ধযুক্ত শ্বাসরোধককারী গ্যাস ক্লোরিন। এটি বায়ুর তুলনায় প্রায় কত 2 থেকে 5 গুণ ভারী আর একে খুব সহজেই সবুজাভ হলুদ বর্ণের তরলে রূপান্তরিত করা যায়, যার স্ফুটনাঙ্ক কত হয় 239 কেলভিন, আর এটা অবশ্যই আমাদের জলে দ্রাব্য। ClF3 যৌগে কেন্দ্রীয় ক্লোরিন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কতগুলি? এটা নিয়ে 2018-তে এসেছিল। আমরা জানি যে একটি অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা H সমান কি হয়? হাফ ইন্টু V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তো এক্ষেত্রে ClF3 যৌগের ক্ষেত্রে এক্ষেত্রে H এর মান এখানে হাফ আছে, ঠিক আছে। V এর মান কত হবে? এক্ষেত্রে অবশ্যই 7 হবে, কারণ Cl ক্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, তাই তো। প্লাস হচ্ছে x এর মান কত? ClF3, তাহলে এক্ষেত্রে 3। এক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়ন রয়েছে, C বলতে ক্যাটায়ন, A বলতে অ্যানায়ন, তাহলে 0 মাইনাস 0। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি করি তাহলে এটা 10 কত আসছে আমাদের? 10/2 অর্থাৎ 5 এটা আসছে। এরপরে আমরা সংকর কক্ষকে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয় করব, যেটার ফর্মুলা কি হয়? যেটার ফর্মুলা হয় L সমান সমান H মাইনাস এক্স মাইনাস ডি, এটা হয়, তাই তো। তো এক্ষেত্রে আমাদের H এর মান কত বেরোলো বলো তো? 5, আর X এর মান 3। এক্ষেত্রে ডি তো নেই, তাহলে ডি হচ্ছে 0, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মান 2, তাহলে আমাদের সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট। তাহলে এক্ষেত্রে কেন্দ্রীয় ক্লোরিন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কতই? 2টি, মনে থাকবে। তো দেখো এক্ষেত্রে আমাদের দুটো ফর্মুলা ইউজ করলাম। একটা হচ্ছে একটা যে অণু রয়েছে তার কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা H সমান সমান হাফ ইন্টু V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ হয়। আর এর পাশাপাশি আমরা সংকর কক্ষকে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কী হবে? L সমান সমান H মাইনাস এক্স মাইনাস ডি, এটা হবে। ওকে, তো দুটো ফর্মুলা, তাহলে রাইট অ্যান্সার আমাদের ডি। ক্লোরিন একটা শক্তিশালী বিরঞ্জক দ্রব্য, তো জারণের জন্যই এটি বিরঞ্জন ক্রিয়া সংগঠিত হয়। এবার জলীয় বাষ্পের উপস্থিতিতে এটা জৈব রঙকে কী করে? বিরঞ্জিত করে দেয়। আর ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী হয়ে যায়। তাহলে Cl2 প্লাস যখন 2 অণু মানে 1 অণু জল দেবে, তো এক্ষেত্রে আমাদের 2HCl প্লাস ও তৈরি হবে, অর্থাৎ আমাদের রঞ্জিত পদার্থ প্লাস ও দিলে বর্ণহীন পদার্থ তৈরি হয়ে যাবে। ক্লোরিন দ্বারা বিরঞ্জনের ক্ষেত্রে সক্রিয় বস্তুটি কি হবে? WBJ 2019-এ এসেছিল। ক্লোরিন দ্বারা বিরঞ্জনের ক্ষেত্রে সক্রিয় বস্তুটি হচ্ছে পার ক্লোরাইড আয়ন, অর্থাৎ OCl মাইনাস হয়, ঠিক আছে, মনে থাকবে OCl মাইনাস, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর বি নাম্বার মিলে যাচ্ছে, তাই তো। এবার তো এক্ষেত্রে H2O প্লাস ক্লোরিন, এটা কি একটা রঞ্জিত পদার্থ বা রঙিন পদার্থ, প্লাস এখানে O থার্ড ব্র্যাকেট অফ O, অর্থাৎ জায়মান অক্সিজেন যখন নিবে তখন এটা জারিত বিরঞ্জিত পদার্থ তৈরি হবে। তো এক্ষেত্রে দেখো H2O প্লাস Cl2 দিলে এক্ষেত্রে HOCl আর HCl তৈরি হবে। এবার H ও Clকে যখন আবার ভাঙবে তখন H প্লাস আর OCl মাইনাস তৈরি হবে, তো এটাই HCl প্লাস ও তৈরি করবে। তাহলে আমাদের সঠিক উত্তর বি নাম্বার অপশান রাইট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার পার ক্লোরাইড আয়ন, অর্থাৎ বি নাম্বার অপশানটা হচ্ছে আমাদের রাইট। ওকে, OCl মাইনাস। এবার ব্যবহার যদি বলি ক্লোরিনের, তো এটি ব্যবহৃত হয় কাষ্ঠমণ্ড যেমন কাগজ এবং রেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিরঞ্জন করতে, সুতিবস্ত্র এবং বস্ত্রশিল্পে বিরঞ্জন পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও গোল্ড এবং প্ল্যাটিনাম নিষ্কাশনে, রঞ্জক এবং জৈব যৌগ যেমন CCl4, CHCl3, DDT উৎপাদনে এবং হিমায়িক রূপে ব্যবহার করা হয়। পানীয় জল জীবাণুমুক্ত করতেও ক্লোরিন ব্যবহার করা হয়। বিষাক্ত গ্যাস যেমন ফসজিন, টিয়ার গ্যাস, মাস্টার গ্যাস প্রস্তুতিতেও আমাদের ক্লোরিন ব্যবহার করা হয়। এবার আমরা হাইড্রোজেন ক্লোরাইড সম্পর্কে পড়ব। তো হাইড্রোজেন ক্লোরাইডের যদি আমরা প্রস্তুতি বলি তাহলে পরীক্ষাগারে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যখন আমরা সোডিয়াম ক্লোরাইড উত্তপ্ত করব তখনই কিন্তু আমরা HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড পেয়ে যাব। NaCl প্লাস H2SO4 420 কেলভিন টেম্পারেচার নিতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের NaHSO4 প্লাস HCl তৈরি হবে। এবার NaHSO4 প্লাস NaCl আবার কত? 823 কেলভিন টেম্পারেচার নিতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের Na2SO4 প্লাস HCl তৈরি হবে। আচ্ছা, এরপর আমরা হাইড্রোজেন ক্লোরাইডের ব্যবহার সম্পর্কে জেনে নিই। এটি ব্যবহৃত হয় ক্লোরিন, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ অর্থাৎ কর্ন স্টার্চ থেকে উৎপাদনে।
তারপর ঔষধি শিল্পে এবং রসায়নগারেও বিকারক হিসেবে ব্যবহার করা হয়। এবার হ্যালোজেনের অক্সো অ্যাসিড সমূহ। ফ্লোরিন কি হয়, ছোট আকারের হয় এবং উচ্চ তড়িৎ ঋণাত্মকতা মানের জন্য ফ্লোরিন কেবলমাত্র একটি অক্সো অ্যাসিড তৈরি করতে পারে। একটি হচ্ছে HOF, যা ফ্লোরিক অর্থাৎ যার জারণ সংখ্যা ব্র্যাকেটে 1 লেখা আছে রোমান হরফে, অ্যাসিড যা হাইপোফ্লোরাস অ্যাসিড নামেও পরিচিত। HOFকে কি বলা হয়, হাইপোফ্লোরাস অ্যাসিড। আর অন্যান্য হ্যালোজেনগুলো কিছু সংখ্যক অক্সো অ্যাসিড তৈরি করে, আর তাদের বেশিরভাগকেই বিশুদ্ধ অবস্থায় পৃথক করা যায় না। তারা জলীয় মাধ্যমে অথবা তাদের লবণরূপে সুস্থিত, যেমন HOF অর্থাৎ হাইপোফ্লোরাস অ্যাসিড, HOCl অর্থাৎ হাইপোক্লোরাস অ্যাসিড, HOBr মানে হাইপোব্রোমাস অ্যাসিড, HOI হাইপো আয়োডাস অ্যাসিড, HOClO হচ্ছে ক্লোরাস অ্যাসিড। টিনচার অফ আয়োডিন হলো, টিনচার অফ আয়োডিন কি বলো তো, টিনচার অফ আয়োডিন ইথানলীয় KI দ্রবণে I2 এর দ্রবণ। টিনচার অফ আয়োডিন হচ্ছে একটা অ্যান্টিসেপটিক দ্রবণ, যা সাধারণত 2 থেকে 3%, কত পার্সেন্ট, 2 থেকে 3% কি থাকে, আয়োডিন থাকে, পটাশিয়াম থাকে, আয়োডিন আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ KI, আর হচ্ছে আয়োডিন বলতে I2 আর হচ্ছে KI, বা সোডিয়াম আয়োডাইডও থাকতে পারে। ইথানল আর জলের মিশ্রণে তৈরি হয়। এর মূল উপাদান আয়োডিন, যা ইথানল এবং জলের মিশ্রণে দ্রবীভূত করা হয়, আর এই কারণে এটি একটি ইথানলীয় KI দ্রবণে I2 এর দ্রবণ হিসেবে পরিচিত। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, বি নাম্বার অপশন রাইট। এরপরে নিচের কোন পদার্থটি আনহাইড্রাইড হলো Cl2O7, এটা WBJE 2018-তে এসেছিল। তো আমরা যদি এর বিক্রিয়াটা বানাই তাহলে এটা হবে 2 অণু HClO4, এখান থেকে যখন -1 অণু ওয়াটার তুমি বের করে দেবে তখন এক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে Cl2O7। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর ডি নাম্বার অপশন অর্থাৎ HClO4 তৈরি হচ্ছে। HClO4 থেকে যখন 1 অণু ওয়াটার বের করে দেবে তখন আমাদের Cl2O7 তৈরি হবে, তাই না? তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট। ফ্লোরিন ঠান্ডা ও লঘু NaOH এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে। ফ্লোরিন হচ্ছে অত্যন্ত বিক্রিয়াশীল হ্যালোজেন গ্যাস। এবার ঠান্ডা এবং লঘু NaOH এর সঙ্গে যখন আমরা ফ্লোরিনের বিক্রিয়া ঘটাবো তাহলে বিক্রিয়াটা হবে 2 অণু F2 ফ্লোরিন প্লাস 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, তাই তো। এবার এখান থেকে উৎপন্ন হবে তাহলে কি 2 অণু NaF, আর উৎপন্ন হবে জল, আর উৎপন্ন হবে হাফ অণু O2 বা O2 অক্সিজেনও বলতে পারো, ঠিক আছে। তাহলে এখানে ফ্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড অর্থাৎ NaF আর জল আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে কি কি, NaF, তারপর হচ্ছে হাইড্রোজেন, আর হচ্ছে তাহলে এক্ষেত্রে 2F2 প্লাস 2 অণু NaOH দিলে আমাদের উৎপন্ন হবে 2 অণু NaF, তারপর OF2 বা F2ও বলতে পারা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমাদের সঠিক উত্তর এ নাম্বার অপশান রাইট। এরপরে হ্যালোজেন হাইড্রাসাইডগুলি সবচেয়ে মৃদু হলো। হ্যালোজেন হাইড্রাসাইডগুলির মধ্যে সবথেকে মৃদু কী হবে, HF হাইড্রোজেন ফ্লোরাইড। প্রদত্ত কোন ইন্টার হ্যালোজেন যৌগটির অস্তিত্ব নেই, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ICl4, এই যৌগটার অস্তিত্ব নেই। প্রদত্ত কোন হ্যালোজেন যৌগটির ইলেকট্রন গ্রহণ এনথালপি সবচেয়ে ঋণাত্মক হয়, ক্লোরিনের, সবথেকে নেগেটিভ। সাধারণ উষ্ণতায় ফ্লোরিনের সঙ্গে জলের বিক্রিয়া উৎপন্ন হবে, এটা WBJE 2018-তে এসেছিল। তো এক্ষেত্রে F2 O2 আর হচ্ছে H+ উৎপন্ন হবে। তো দেখো বিক্রিয়াটা এরকম হবে যে 2F2 প্লাস 2 অণু জল দিলে 4H+, 4F- আর হচ্ছে O2 তৈরি হবে। তাহলে সঠিক উত্তর আমাদের সি নাম্বার অপশান রাইট। এরপরে প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটির আম্লিকতা সর্বাধিক, এটা 2025-এ এসেছিল। তো এক্ষেত্রে সর্বাধিক আম্লিকতা হবে HClO4 এর ক্ষেত্রে। এবার আমরা গ্রুপ 18 নম্বর মৌল সম্পর্কে জানব। দেখো গ্রুপ 18-এর যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলি হিলিয়াম, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন, He, তারপর Ne, তারপর Ar আর্গন, ক্রিপ্টন Kr, তারপর হচ্ছে Ze জেনন, Rn রেডন, তাই তো। তারপর হচ্ছে ওগেনেশন। এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 18-এর মৌল। এদের প্রত্যেককেই গ্যাস এবং রাসায়নিকভাবে সুস্থিত। তো এরা খুবই কম সংখ্যক যৌগ গঠন করে, এই কারণে এদেরকে আমরা বলি নোবেল গ্যাস। তাহলে রাসায়নিক নিষ্ক্রিয়তার জন্য নোবেল গ্যাসগুলির এরূপ নাম দেওয়া হয়েছে। তো এদের সম্পর্কে একটি বিবৃতি চিহ্নিত করো যেটি সঠিক নয়।
এটা নিয়ে 2021-এ এসেছিলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের যে নোবেল গ্যাসগুলির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অতি উচ্চ, এটা কিন্তু সঠিক নয়। তাছাড়াও বললো বি নাম্বার, এদের ডিপারশন বলসমূহ দুর্বল হয়, এটা ঠিক। এই যে এই স্টেটমেন্টটা ঠিক। নোবেল গ্যাসগুলির ইলেকট্রন গ্রহণ এনথালপি ধনাত্মক মান উচ্চ হয়, এটাও ঠিক। নোবেল গ্যাসগুলি জলে খুব কম দ্রাব্য, এটাও ঠিক। তাহলে এই তিনটা হচ্ছে সঠিক, রাইট। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে সঠিক নয়, তো সঠিক নয় হচ্ছে এ নাম্বার অপশন, অর্থাৎ নোবেল গ্যাসগুলির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অতি উচ্চ, এই কথাটি কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের অ্যান্সার এ নাম্বার অপশন হচ্ছে রাইট। এরপর আমরা রেডন এবং ওগেনিসন বাদে এই গ্যাসগুলি প্রত্যেকেই কী হয়, বায়ুমণ্ডলে পাওয়া যায়, মানে রেডন আর ওগেনিসনকে পাওয়া যায় না। হিলিয়ামের মুখ্য বাণিজ্যিক উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর এই গ্রুপের বিরলতম মৌল কি, জেনন আর রেডন। এবার ওগেনিসন এর চিহ্ন ওজি, যার পরমাণু ক্রমাঙ্ক কত হয়, 118 হয়, আর পারমাণবিক ভর হয় 294, আর এর ইলেকট্রন বিন্যাস কী হয়, Rn 5f14, 6d10, 7s2 আর হচ্ছে 7p6 হয়। ওকে, এরপর ইলেকট্রন বিন্যাস যদি বলি, তাহলে হিলিয়াম, যার ইলেকট্রন বিন্যাস কী হয়, 1s2 হয়, সেটি বাদে সমস্ত নোবেল গ্যাসের সাধারণ ইলেকট্রন বিন্যাস n2 np6। রাসায়নিক নিষ্ক্রিয়তা ধর্মটি সহ নোবেল গ্যাসের অন্যান্য যে অনেক ধর্মের জন্য তাদের বদ্ধ কক্ষকযুক্ত ইলেকট্রনটি বা ইলেকট্রন বিন্যাসটি দায়ী হয়। এবার নোবেল গ্যাসের সাধারণ ইলেকট্রন বিন্যাস তাহলে কী হবে, n2 np6, অর্থাৎ বি নাম্বার অপশন আমাদের এক্ষেত্রে রাইট, অর্থাৎ n2 np6। এরপরে NiCO4 এই নিকেলে ইলেকট্রন বিন্যাস এবং জারণ স্তর কী হবে, এটা WBCH 2025-এ এসেছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের সি নাম্বার অপশন, অর্থাৎ আর্গন 3d10 0। সঠিক উত্তর আমাদের সি নাম্বার অপশন রাইট। এরপর আমরা আয়োনাইন এনথালপি সম্পর্কে জানব। তো সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য এই যে গ্যাসগুলি রয়েছে, অর্থাৎ নোবেল গ্যাস, এদের আয়োনাইন এনথালপি অনেক বেশি হয়। তবে শ্রেণী বরাবর নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধির সাথে আয়োনাইন এনথালপির মান হ্রাস পায় বা কমে যায়। এবার পারমাণবিক ব্যাসার্ধ কি, শ্রেণী বরাবর নিচের দিকে অগ্রসর হলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ইলেকট্রন গ্রহণ এনথালপি কি, সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য এরা নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে না, ফলে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান অনেক বেশি পজিটিভ বা ধনাত্মক হয়। ভৌত ধর্মাবলীর মধ্যে সব নিষ্ক্রিয় গ্যাসে কী হয়, এক পরমাণুক হয়, আর এরা বর্ণহীন হয়, গন্ধহীন হয়, স্বাদহীন হয়, আর তারা হচ্ছে কি জলের স্বল্প মাত্রায় দ্রাব্য হয়। এবার জেনন ফ্লোরিন যৌগসমূহ উপযুক্ত পরীক্ষণীয় শর্তে জেনন ফ্লোরিনের সঙ্গে সরাসরি বিক্রিয়া করে 3টা বাইনারি ফ্লোরাইড তৈরি করে। যেমন কি, একটা হচ্ছে XeF2, XeF4 আর হচ্ছে XeF6, এই 3টা যৌগ গঠন করে। এবার নিচের কোনটিতে সর্বাধিক নিঃসঙ্গ জোর বিকর্ষণ বল ক্রিয়া করে, এটা নিট 2022-এ এসেছিল। আমরা যদি ClF3 ক্ষেত্রে দেখি, তাহলে এক্ষেত্রে সংকরায়ন কী হবে বলতো, sp3d। এবার এক্ষেত্রে এই গঠনটা দেখতে পাচ্ছ, এখানে উপরে ফ্লোরিন, এদিকে পার্শ্বে বন্ড ফ্লোরিন, নিচেও ফ্লোরিন, আর এক্ষেত্রে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কটি, 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এরপর আমরা যদি বলি সেকেন্ড IF5, এর ক্ষেত্রে সংকরায়ন হয় sp3d2। তো এই ক্ষেত্রে কিন্তু একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, যেমন I, এদিকে বন্ড F হবে, এদিকে বন্ড F, নিচেও F, এদিকেও F হবে, এদিকেও F হবে, তাহলে এখানে একটাই কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তাহলে এক্ষেত্রে কটি, একটি, বি এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কত হয়েছিল, 2টি, ঠিক আছে। এবার SbF4 এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে কী হবে বলো তো, এক্ষেত্রে হবে এর সংকরায়ন sp3d। তো এক্ষেত্রেও কিন্তু একটাই থাকবে। তো দেখো আমি গঠনটা বানাচ্ছি, এখানে ফ্লোরিন, সেম উপরেও ফ্লোরিন, আর নিচেও ফ্লোরিন হবে, আর এখানে আমাদের একটা কি থাকবে, নিঃসঙ্গ জোড় থাকবে। তার মানে এক্ষেত্রেও কত, একটি থাকলো। তাহলে বি এর ক্ষেত্রে 1, সি এর ক্ষেত্রেও 1, আর আমাদের এর ক্ষেত্রে যেটা রয়েছিল কত না, 2টি। এবার আমরা লাস্ট যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও দেখে নিই, তাই না। তো লাস্টের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে sp3d ঠিকই আছে সংকরায়ন, কিন্তু এক্ষেত্রে যদি আমরা বলি কতগুলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তো বন্ডটা বানাই, এদিকে বন্ড F, এদিকে বন্ড F, এখানে একটা, এখানে থাকে 2টো, এখানে 3টে, তার মানে এক্ষেত্রে আমাদের 3টে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে।
এবার দেখো XeF2 অণুতে সবচেয়ে বেশি যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাই এক্ষেত্রে নিঃসঙ্গ জোড় বিকর্ষণ সবচেয়ে বেশি হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন রাইট। এরপর XeF2, XeF4 এবং XeF6 কি এগুলা বলো তো? এগুলো হচ্ছে বর্ণহীন কেলাসাকার পদার্থ এবং 298 কেলভিন উষ্ণতায় খুব দ্রুত ঊর্ধ্বপাতিত হয়ে যায়, আর তারা শক্তিশালী ফ্লোরিনেটিং দ্রব্য তৈরি করে। এবার এগুলি সামান্য পরিমাণ জলের উপস্থিতিতেও দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়। উদাহরণস্বরূপ XeF2 আর্দ্র বিশ্লেষিত হয়ে জেনন, HF আর O2 তৈরি করে। এরপর জেননের কোন যৌগটি গঠিত হয় না? এটা সংসদ নমুনার প্রশ্ন। তো এক্ষেত্রে XeCl4 যৌগটা উপস্থিত হবে না, সি নাম্বার অপশন রাইট। এরপর XeF2 এবং XeF4 এর গঠনাকৃতি যথাক্রমে কী হয় বলো তো? সরল রৈখিক হয় এবং বর্গাকার সামতলিক হয়। এবার XeF6 যৌগে Xe এর 7টা ইলেকট্রন জোড় অর্থাৎ 6টা বন্ধন যুগল এবং একটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে এবং পরীক্ষালব্ধ ফল থেকে এটা জানা যায় যে এটি গ্যাসীয় দশায় বিকৃত অষ্টতলকীয় গঠনাকৃতি হয়। যেমন জেনন ফ্লোরাইড আয়ন গৃহীতার সঙ্গে ক্যাটায়নিক পদার্থ এবং ফ্লোরাইড আয়ন দাতার সঙ্গে ফ্লোরো অ্যানায়ন তৈরি করে। এবার দেখো XeF2 এর ক্ষেত্রে মনে রেখো, XeF2 এর ক্ষেত্রে সংকরায়ন কী হয়? sp3d, আর এটা হয় সরল রৈখিক। এবার XeF4 এর ক্ষেত্রে কি হয়? sp3d2, যেটা হয় বর্গ সমতলীয়। তারপর XeF6 এর ক্ষেত্রে sp3d, এটা হচ্ছে বিকৃত অষ্টতলকীয়। XeOF4 হচ্ছে sp3d2 সংকরায়ন, আর যেটার গঠন হয় বর্গ পিরামিডীয়। এবার XeOF3 হচ্ছে sp3 সংকরায়ন হয়, যার গঠন পিরামিডীয়। XeO3 হচ্ছে sp3 সংকরায়ন, আর গঠনটাও হচ্ছে পিরামিডীয়। এ রিলেটেড কোয়েশ্চেন, XeF6 এর জ্যামিতিক আকৃতি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, বিকৃত অষ্টতলকীয়, চতুস্তলকীয় না ত্রিকোণীয় সমতলীয়? তো এটা কি হবে? বি নাম্বার অপশন রাইট, অর্থাৎ বিকৃত অষ্টতলকীয়। এবার জেনন অক্সো অ্যাসিড যৌগ XeF4 এবং XeF6 জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হয়ে কী করে বলো তো? XeO3 তৈরি করে। তাহলে প্রদত্ত কোনটি XeF6 এর আর্দ্র বিশ্লেষণে কখনোই তৈরি হবে না? এটা হবে জেনন। Xe কখনোই তৈরি হবে না। এবার আমরা যদি ব্যবহার বলি, হিলিয়াম হলো একটি অদাহ্য এবং হালকা গ্যাস। আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত বেলুন ভর্তি করার জন্য হিলিয়াম ব্যবহার করা হয়, আর এটি গ্যাস শীতলীকৃত নিউক্লিয়ার রিঅ্যাক্টরেও ব্যবহার করা হয়। আমাদের পি ব্লক টোটালটা থিওরি প্লাস PYQ প্লাস MCQ টোটালটা সিরিজ কিন্তু আমাদের অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করো, এবং এই যে ভিডিও টোটাল লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো অবশ্যই দেখে নিও। আর হ্যাঁ, আমাদের সায়েন্স দাদার যে মেম্বারশিপ রয়েছে সেটা অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আমাদের সায়েন্স দাদার টিম তোমাদের জন্য দিন রাত জেগে জেগে নোট বানাচ্ছে, অনেক বেশি পরিশ্রম করছে। তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আমাদের এই নোটগুলি দেখে অনেকেই উপকৃত, বা ওই যে ভিডিওগুলি ছিল তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। আশা করব যে থার্ড সেমিস্টারে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে এই ভিডিওগুলি শেয়ার করে দাও, আর অবশ্যই সাপোর্ট করো। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে।